সিম্পলি বিয়ে করে বাসায় গেলাম, গেট খুললেন আপু, মানে ওনার ফার্স্ট ওয়াইফ। আপনার নামটা একটু বলবেন? আমি লিজা। লিজা। ওকে লিজা, আমরা আপনার জীবনের গল্প আজকে পুরো অনুষ্ঠান জুড়ে শুনবো। আর হ্যালো 920 শোনা হয়? হ্যাঁ, রেগুলার শুনতে না পারলেও প্রায় শুনি, চেষ্টা করি শোনা। আচ্ছা ঠিক আছে। হ্যালো 920 আপনি কেন আসলেন? প্রথম প্রশ্নটা হচ্ছে এটা। মূলত জীবনের গল্পটা সবাইকে জানানোর জন্যই আসা। আর কিছু কারণ আছে, সেটা আমার গল্প থেকে পরে শ্রোতারা বুঝতে পারবে। ফাইন, আমরা বেসিক কিছু জানতে চাই, লাইক আপনার এজটা যদি একটু বলতেন আমাদেরকে, প্লাস হচ্ছে আপনি কোথায় বড় হয়েছেন, লাইক আপনার জেলা এবং ঢাকাতে কোথায় থাকছেন, যেগুলো বললে প্রাইভেসিতে আপনার কোনো সমস্যা হবে না, বাট আমরা একটা জেস্টার যেটাকে বলি সারাংশ আমরা পাবো। আমার হোম টাউন হচ্ছে গাজীপুর, গাজীপুরেই বড় হওয়া, গাজীপুরেই পড়াশোনা করা, তারপর ঢাকায় চাকরির জন্য আসা। আর রাইট নাও আমি থাকছি ফার্মগেট। ফার্মগেট আপনি থাকছেন। ওকে, আমরা প্রিয় শ্রোতা আজকে লিজার জীবনের গল্প এখানে জানছি এবং একই সাথে বলতে চাই গল্প চলাকালীন সময়ে একেবারে গল্পের প্রাসঙ্গিকতায় যে কোনো মুহূর্তে আমরা একটা স্টুডিও পিকচার ওখানে দিয়ে দিব, আপনারা চাইলে ওখানে গিয়ে দেখতে পারেন, কমেন্টস করতে পারেন, হোয়াট এভার ইট ইজ। আমরা চলে যেতে চাই লিজার কাছে। কোথা থেকে শুরু করবো আমরা? ছোটবেলা থেকে শুরু করব। জি প্লিজ। আমি বড় হয়েছে একটা মধ্যবিত্ত খুব রক্ষণশীল পরিবারে। লাইফটা এরকম ছিল যে স্কুলে যাব, বাসায় আসবো, এর বাইরে কিছু ছিল না, কোনো বন্ধু বান্ধবী এলাও ছিল না, কোনো বান্ধবীর বাড়িতে যাওয়া যাবে না। কিন্তু এর মধ্যেও একটু মানে হ্যাফের হয়ে গেল যে আমি যখন এসএসসি পরীক্ষা দিব, ঠিক ওই জায়গাটা থেকে ফিরবো, তবে তার আগে আমার কিছু কোয়ারি আছে। লাইক আপনারা কয় ভাই বোন ছিলেন, বাবা কি করতেন, রক্ষণশীল বলছেন পরিবারকে, কেন রক্ষণশীল বলছেন, এগুলো যদি আমাদের একটু বুঝিয়ে দিতেন। রক্ষণশীল এই কারণে বলছে, আমার বাবা বরাবরই ব্যবসায়ী ছিলেন, উনি ঠিকাদারি করতেন, তারপর হচ্ছে হাটবাজার, ইজারাদারি, কাঠের ব্যবসা। এবং উনি একসময় পাকিস্তান পিরিয়ডে ফার্স্ট ক্লাস ঠিকাদার ছিলেন। উনি ঢাকায়ও তখন সরকারি দুইটা ভবন সাব কন্ট্রাক্ট নিয়ে করেছেন। প্রভাব ছিল ভালো। আর রাজনীতি করতেন, এখনো রাজনীতি করেন, আমার ভাইয়েরা করেন। আমরা হচ্ছে যে একটা মানে আমাদের এলাকায় খুব পরিচিত, প্রভাবশালী, সম্ভ্রান্ত, বলা চলে যে প্রধান দুটো দলের মধ্যে একটা দলের রাজনীতি করেন। কয় ভাই বোন? 4 ভাই 5 বোন, আমি সবার ছোট। 9 ভাই বোন, আপনি হচ্ছেন একদম সবার ছোট। সবার ছোট হলে তো একটু বেশি আদর পাওয়ার কথা। হ্যাঁ, বেশি আদর পাওয়ার কথা। আদরটা পেয়েছি, আবার অনাদরও পেয়েছি। ছোটদের একটা সমস্যা থাকে, সেটা হচ্ছে যে ওরা যাই করে না কেন বড়দের কাছে কৈফিয়ত দিতে হয়, কিংবা পারমিশন নিয়ে করতে হয়। এটা অনেক সময় প্রবলেম হয়ে দাঁড়ায়। কারেক্ট। ওকে ফাইন, আমরা মোটামুটি গ্রাফটা পেয়ে গেছি। আপনি বলছিলেন যে ক্লাস 10 পর্যন্ত আপনি একটা রক্ষণশীল পরিবারে বড় হয়েছেন, এবং রক্ষণশীলতার ধরন বলতে আপনি যেটা বোঝালেন যে সবার সাথে খুব সহজে মেশার ব্যাপারটা ছিল না, খুব সহজে চাইলে অন্য বাড়িতে যাওয়া যেত না। ইভেন আমাদের বাসায় আমাদের যে কাজিন ভাইরা যারা, ওদের আসা যাওয়াটাও সহজ ছিল না, আবার নিষেধ ছিল। একটা রক্ষণশীলতার ব্যাপার আমরা জানি যে ধর্মীয় দিক থেকে রক্ষণশীলতা, আরেকটা হচ্ছে পারিবারিক রক্ষণশীলতা। আসলে কোনটা? আবার দৃষ্টিকোণটা এরকমই ছিল, উনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই কাজটা করতেন যে মেয়েরা হচ্ছে পর্দায় থাকবে, ঘরে থাকবে। উনি বরাবরই ধার্মিক। ফাইন, আপনি এসএসসি জায়গাটাতে চলে আসতে চাচ্ছিলেন। হ্যাঁ, ওটা হচ্ছে 94 এর শেষের দিকে, 12ই ডিসেম্বর আমার যার সাথে মানে অ্যাফেয়ার শুরু হয়। তা আমি ওটা লাভ ডে হিসেবেই বলবো, ওটা আমরা ওইভাবেই পালন করতাম। আচ্ছা, মানে আপনাদের কি প্রেমের সম্পর্ক শুরু হয়ে গেছে নাকি? তার আগে দেখেছি এভাবে যে আমার ভাইয়া তো রাজনীতি করতেন, বড় ভাইয়া, ভাইয়ের সাথে ও যেসব ছেলে পেলেদের খুব ভালো সম্পর্ক ছিল। ভাইয়ের মোর দেন জুনিয়র, তাদের মধ্যেই একটা ছেলে, আর হচ্ছে যে ও আবার আমার আব্বার খুব ক্লোজ ফ্রেন্ড, ওনারই বোনের ছেলে। সেই পারপাসে আমাদের ফ্যামিলির সাথে একটু রিলেটেড ছিল, বাট আমাদের বাসায় আসা যাওয়াটা ছিল না। ভাইয়ের আলাদা মানে মিটিং রুম ছিল। নামটা জানতে পারি ভদ্রলোকের? ডাকনাম হচ্ছে শহীদ, পুরো নাম হচ্ছে শহীদুজ্জামান। আমরা শহীদ বলতে পারি। আপনার যে বয়সের পার্থক্য কতটুকু ছিল ওই সময়? 11 বছর। মানে আপনার যে জুনিয়র নাকি? আমার সিনিয়র। ওকে, আপনার 11 বছরের বড় ছিল সে, আপনি তখন এসএসসি তে পড়ছেন। আমি বিগিনিংটা জানতে চাচ্ছি, লাইক শুরুটা কিভাবে হলো? আপনি বলছিলেন শুরুটা হচ্ছে এভাবে, সন্ধ্যার পরে ছাদে হাঁটাহাঁটি করি, তো আমাদের বাসাটা হচ্ছে এমন একটা এরিয়া যেটা কমার্শিয়াল এরিয়া, অনেক লোকজন আসে, একদম বাজারে মোড়ে বাসাটা। আমি একদিন দেখলাম ভাইয়ের সাথে একটা ছেলেকে, দেখে আমার ভালো লাগলো। তখন আমার ভাই বিয়ে করেছেন, একদম নতুন, ভাবি নতুন। ভাবিকে আমি বললাম, ভাবি এরকম একটা ছেলে দেখলাম, খুব হ্যান্ডসাম, ছেলেটার নাম কি? ভাবি পরে ভাইয়ের কাছ থেকে জানতে পারলো। আমি প্রথমে বলে রাখি যে আসলে আমার প্রেমের ক্ষেত্রে আমার বড় ভাবি আমাকে পুরোপুরি সাহায্য করেছে, সেই জন্য সাধারণত পারিবারিক ভাবে বড় ভাবিরা এই ধরনের রোল প্লে করেন। আমরা যতটুকু জানি, কেন জানি মনে হয় যে ভাবিদের কাছে গেলে দেবর কিংবা ননদ একটা অনেক বড় সাপোর্ট পান। আর এটার আরেকটা কারণ হচ্ছে যে আমার ভাই ভাবে কিন্তু লাভ ম্যারেজ। তারপর আবার শহীদের মামাতো ভাই, ওর মামার বাসায় থাকতো, যেটা আমাদের বাসা থেকে খুবই কাছে, হয়তো 5-7 মিনিটের পথ হেঁটে যেতে। ওর মামাতো ভাই যে ওর সমবয়সী, ওই ভাইয়াটা মনির ভাই, উনি এখন বেঁচে নেই, মারা গেছেন। উনি আমাদের বাসায় যাওয়ার সাথে ছিল। তখন ও শহীদ ও আমাদের বাসায় ফোন করতো, ভাইয়া তো অনেকে ফোন আসতো, তো ফোন আমরা রিসিভ করতাম, আমি আমার ছোট আপু, আমরা পিঠাপিঠি। তা একদিন ফোন দিল, ভাইকে খুঁজলো, বললাম যে নাম ভাইয়া বাসায় নেই। আমাকে তখন জিজ্ঞেস করলো আপনার নাম কি? নামটা বললাম।
আমি জিজ্ঞেস করলাম আপনি কি ভাই, আসলে ভাই কিছু বলতে হবে কিনা, বলছে না কিছু বলতে হবে না, ঠিক আছে ফোন রেখে দাও। কিন্তু আমি যাকে দেখেছি উনি যে সেই ব্যক্তি তখন আমি সেটা জানি না, শিওর ছিলেন না। ওকে, উনি তারপর নাকি শুনলাম যে ওই ভাইকে বলছে যে লিডারের বসে ফোন দিলাম, লিডারের ছোট বোন ফোন রিসিভ করলো, খুব মিষ্টি ভয়েস, এই নাম তুই কি চিনিস? পর বলছে হ্যাঁ চিনি তো, কোন ক্লাসে পড়ে? বলছি যে এসএসসি পরীক্ষার্থী। তো আমি তখন কোচিং করি, টেস্ট রেজাল্ট এখনো আউট হয়নি, কিন্তু স্কুলে যাওয়া আসা আছে কোচিং করার জন্য। যাওয়া আসার পথে আমাকে একদিন ওরা দেখেছে, আমাকে দেখার জন্য ওরা স্কুলের পথে দাঁড়ানো ছিল। তারপর ওর কিউরিওসিটি, ওরা আমাকে ভালো লাগলো। ওর মামাতো ভাইকে মানে খুবই করছে যে তুই ভাবিকে বল কিংবা ওকে বল, আমাকে খুব ভালো লেগেছে। ওই ভাইটা বাসায় আসতো কিন্তু বলা সাহস পেত না, কারণ আমরা তো মিশতাম না। হয়তো ভাই কেমন আছেন, ভালো মন্দ, ব্যাস এটুকুই। ভাবির সাথে কথা বলতো, আম্মার সাথে কথা বলতো, আব্বুর সাথে কথা বলতো। মনির ভাইয়া বড় ভাবিকে বলছে, বড় ভাবি তো আমার কাছ থেকে তো উইকনেসটা টের পেয়েছেন, তো ভাবি গল্প করে করে নামটা বললো। তারপরে একদিন কিভাবে ওই ডিসেম্বরের 12 তারিখ সন্ধ্যার পর ফোন আসলো। ভাবি বললো যে তোমার ফোন আসছে, কথা বললো। ভাবি তখনও বলেন যে কে। আমি কথা বলতে বলতে পরে দেখলাম যে আচ্ছা উনি, যাকে আমি দেখেছিলাম, যার সম্পর্কে আমার কৌতূহলটা জন্মেছিল, জানতে চেয়েছিলাম, এই সে ভদ্রলোক। হ্যাঁ, তখন কথা বললাম, অনেকখানি কথা বললাম। তারপর প্রতিদিনই কথা বলা, এই তো ফোনে কথা বলা শুরু হলো। প্রেমের শুরু, যেটা প্রেমের শুরু তো এখনই হয়নি, লাইক কথা বলছেন কিন্তু মনের ভিতরে ডং ডং করে ঘন্টা বাজছে। যেটা বলে কুসুম কুসুম, তো আগেই দূর থেকে দেখেই তো দুজনের মনে জন্ম হয়ে গেছে। তো কি জন্ম হয়েছে ওটা, কি বলো ওটা? কুসুম প্রেম, যেটা বলে কুসুম প্রেম বলা হয়। ওকে, কুসুম কুসুম প্রেম মানে কুসুম কুসুম প্রেম আমি জানি না। কুসুম কুসুম গরম পানির একটা ব্যাপার আছে, আমি যতটুকু জানি, কারণ পানিটা হালকা গরম থাকে, তখন এটাকে বলা হয় কুসুম কুসুম গরম পানি। এই জন্য হালকা হালকা বলে এটাকে কুসুম কুসুম বলা হয়। ওকে, কুসুম কুসুম প্রেম, ঠিক আছে। তারপর মানে এমন একটা আকর্ষণ ছিল যে প্রতিদিন কথা না বললে ভালো লাগতো না, এবং হয়তো প্রতিদিন একাধিকবার বলার জন্য ছটফট করতাম আমি। এটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে আমার অনেক ফ্রেন্ড এরকম বলে যে 3টা স্টেজ আছে, একটা হচ্ছে বিগিনিং স্টেজ, একটা হলো ভালোবাসা হয়ে যাওয়ার পরের স্টেজ, আর লাস্ট স্টেজ। তো সবচাইতে মজার স্টেজটাই হচ্ছে বিগিনিং স্টেজ। হ্যাঁ, ওই সময়টাতে যাই করবে সবই ভালো লাগে, কুসুম কুসুম যেটা বললেন আপনি। তারপরে হয়ে যাওয়ার পরে এই তুমি ভাবে খাও কেন, এই তুমি ভাবে চলো কেন, তোমার চুলটা এরকম কেন, এই তুমি সোজা হাঁটতে পারো না, ভুল ধরাধরি ব্যাপারটা শুরু হয়। যখন ধীরে 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 বাড়তে থাকে, তারপরে সেটা হচ্ছে লাস্ট স্টেজ। আমরা লাস্ট স্টেজ দিকে নাইবা যাই, আমরা আপনার প্রেমের গল্পের দিকে যাই। হ্যাঁ, তারপর 16ই ডিসেম্বর দুপুরবেলা কথা হচ্ছে, আমি স্কুলে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতাম না। ও আমার খুব অনীহা ছিল, তো ও জিজ্ঞেস করছে তুমি গেলা না আজকে, বেরোলা না? বলছে না, আমি কখনোই বড় ওয়ার্ড দিয়ে দিয়েছেন এর মধ্যে? ওয়ার্ড আমি দেইনি, ও দিয়ে ফেলছে। ওর ভয়টা লাগলো না যে লিডারের বোনের সাথে প্রেম করছি? না না, ওটা আমার সাথে প্রথম দিন কথা বলেই বুঝেছে যে আমার আগ্রহ আছে, আমি সফটলি কথা বলছি। কারণ হচ্ছে যে তখন বয়স যদিও কম ছিল, এরকম ওর বয়সে অনেক ছেলেরাই ট্রাই করতো ফোনে যে পারি কিনা পটাতে, কিন্তু তখন কিন্তু খুব কড়া ভাষায় কথা বলতাম। হয়তো বলতাম হ্যাঁ ভাই তো বাসায় নেই, কিছু বলতে হবে আসলে। কিভাবে বলতেন? এটাই বলতেন? হ্যাঁ, কিছু বলতে হবে, ওকে ওকে ঠিক আছে রাখলাম, বাই। না, যেটা হচ্ছে যে আপনার যে কড়াটা না, ওটা অনেক সফট, এই জন্য জিজ্ঞেস করছিলাম। ওকে ওকে, ফাইন। রেখে দিতাম, কোনো কিছু বলার সুযোগ দিতাম না, বাট ওনাকে কিন্তু সুযোগটা দিয়েছিলাম। ভালো লাগাটা ছিল, ভালো লাগা ছিল আমার। তার মানে 12 ডিসেম্বরে আপনারা ওয়ার্ড দিয়ে দিলেন, রাইট? 12 ডিসেম্বর ওয়ার্ডটা দেওয়া হয়নি, মানে দেব বলে আর কি কথা। 12 ডিসেম্বরটাকে কেন ইম্পর্টেন্ট মনে করছেন? ইম্পর্টেন্ট এই কারণে যে ওই দিনই দুজনেই জানছি যে আমি ওনাকে পছন্দ করি, উনি আমাকে পছন্দ করেন, জেনেই কথা বলা শুরু করেছে। তারপর কথা বলছি 16 ডিসেম্বর, ও বিজয় দিবস। হ্যাঁ, বিজয় দিবস। তো ওদিন বললো বেরোলাম, আমি বরাবরই বের হইনি। আর তখন আমার একটা এক্সিডেন্ট, ছোটখাটো এক্সিডেন্ট হচ্ছে, পা পড়ে গেছিল, হাঁটতে পারছিলাম না, সো আমার রেস্ট্রিক্ট থাকতে হচ্ছে। ওর লাইফের একটা কথা বললো, ওর ফার্স্ট লাভ ছিল যে মেয়েটা, সেই স্টোরিটা আমাকে বললো যে তুমি শুনলে হয়তো কষ্ট পাবা, কিন্তু আমি মোটেও কষ্ট পাইনি, কারণ আমি আগেই জানতাম। শুনেই আমি ওকে পছন্দ করতে শুরু করেছি। মানে শুনেই পছন্দ করতে শুরু করেছি? হ্যাঁ, শুনেই আমি পছন্দ করতে শুরু করেছি। কি ছিল স্টোরিটা? একদম খুব সংক্ষিপ্ত করে দিতে পারেন? সংক্ষিপ্ত হচ্ছে যে ও একটা মেয়েকে পছন্দ করতো, আমাদের এক টিচারের মেয়েকে, মেয়েটাও তাকে পছন্দ করতো। যখন প্রেমটা প্রথম পর্যায়ে, তারপর ওই সময় মেয়েটা এসএসসি পাশ করে লালমাটিয়া কলেজে এসে ভর্তি হয়। যখন ঢাকায় চলে আসার পর ওকে আর চান্স দিচ্ছিল না। ও অনেকদিন মেয়েটা পিছনে ঘুরেছে, কিন্তু ঢাকায় এসে মেয়েটা নতুন করে ঢাকায় অন্য ছেলের সাথে প্রেম করা শুরু করেছে। ও এসে লালমাটিয়া কলেজের সামনে দাঁড়িয়ে থাকতো, কখন কলেজে ঢুকবে, কখন বের হবে, কথা বলতে চাইতো, কিন্তু ওকে অ্যাভয়েড করতো। ওর কষ্টের কথাগুলো শেয়ার করেছে, মাঝখানে সে চুপচাপ ছিল, আর কাউকে নিয়ে ভাবতো না। আমাকে দেখে নাকি ওর ভালো লাগছে, আর এটাও সে টের পেয়েছিল যে তার সমবয়সী আরো 2-1 ট্রাই করছে, কিন্তু কেউ কোনোদিন ধারের কাছে পৌঁছাবে কি, মানে ফোনে এই যে কাট কথার বাইরে কোনো ভালো কোনো কথাই শুনতে পারে না। মোটামুটি আমি একটা গ্রাফ পেয়ে গেলাম যে ভালোবাসার জায়গাটাতে একটা অদ্ভুত রকমের একটা ফিলিংস দুজনেরই কাজ করছে। তারপরে আপনি আসছিলেন বোধহয় কোন একটা স্কুলের জায়গাটাতে বা কোন একটা কিছু? হ্যাঁ, স্কুলের জায়গাটাতে, যেটা হচ্ছে তারপর আমার এসএসসি পরীক্ষা শুরু হলো, পরীক্ষা দিলাম, আমাদের কথা হতো ফোনে। আর সেটা সুযোগ ছিল যে ফোন আসলে ভাবি রিসিভ করতো, ভাবির হাতে
পড়লে কেউ আশেপাশে না থাকে তাহলে আমাকে ডেকে দিত। আমি এসএসসি পরীক্ষা দিলাম। এসএসসি পরীক্ষার পরে তো আমি পুরোপুরি ফ্রি 3 মাস। ওর আবার দুটো ভাগ্নি আমার সাথে পড়তো। আরেকটা সুযোগ হয়ে গেল যে চিঠি আদান প্রদানের সুযোগটা হয়ে গেল ভাগ্নিদের দিয়ে। ছিল আমার বান্ধবী, বাসাও পাশাপাশি। ও খুব চিঠি লিখতো, ডায়েরি লিখতে পছন্দ করতো। হ্যাপি নিউ ইয়ারের আমি ওকে ফার্স্ট গিফট করি, যেটা হচ্ছে গোলাপ আর একটা কলম, ডায়েরি। আর ও আমাকে একটা খুব সুন্দর ভিউ কার্ড গিফট করে। হচ্ছে আমাদের প্রথম গিফট দেয়া নেওয়া যেটা। আর সে ওই ডায়েরিটা মেনটেন করতো। আমি বলেছিলাম ডায়েরিটা তোমার লেখা হলো, পরে আমাকে দিও, আমি পড়ে আবার ফেরত দিয়ে দিব। এভাবে আমাদের প্রেমটা চলছে। কিছুদিন পর এটা আমার বাসায় জানাজানি হয়ে গেল। এটা আমার ছোট আপু, যিনি পিঠাপিঠি, ও আবিষ্কার করে ফেললো। যখন আবিষ্কার করে ফেললো তখন তো কথা বলা খুব টাফ হয়ে গেল। তখন ছাদে উঠে হাঁটলেও সন্দেহ করে। আর লোকটাকে সেটা যখন জেনে ফেলতে পারলো তখন আমার অবস্থা খুব একেবারে খারাপ হয়ে গেল। এখন আমাকে ছাদে উঠতে দেওয়া হয় না। ছাদে দিনে কখনোই উঠতাম না, যেহেতু বাজারের মধ্যে বাসা ছিল। সন্ধ্যার পরে উঠতাম। আর আমার জ্যোৎস্না রাত্রি হচ্ছে অসম্ভব প্রিয়। যখন জ্যোৎস্না ফুটফুটি জ্যোৎস্না থাকতো কিংবা পূর্ণিমা রাত, আমি দোয়া করতাম আল্লাহ এখনই লোডশেডিংটা শুরু হয়ে যেত, তাহলে আমি বলতে পারতাম যে বিদ্যুৎ নেই আর এখন পড়বো না, ছাদে যাব। ছাদে হাঁটতাম, এই তো দেখতে হলে এইটুকু এরকম করে আমাদের চলতে গেল। এখানে আমি কথা বলি 3 মাস পর যখন আমার এসএসসি রেজাল্ট বেরোলো, আমার রেজাল্ট কি হবে সেটা আমি নিশ্চিতই ছিলাম। বরাবরই হয়, পরীক্ষা দিয়ে আমি যত নাম্বার পাবো বলি যে সাবজেক্টে ঠিক ততই পাই, বরং তার চেয়ে 1 নাম্বার বেশি পাই, কম কখনো হয় না। কিন্তু এখানে অপ্রত্যাশিত একটা দুর্ঘটনা, যেটা বলা চলে আমার জীবনের প্রথম ব্যর্থতা, এবং এটা আজও আমি ভুলতে পারি না এবং আমি ওটাকে এখনো মেনে নিতে পারি না। সেটা হচ্ছে যে আমি এসএসসি পরীক্ষায় ফেল করেছি। ছোট আপুর আমার রোল নিয়ে স্কুলে গেছে দেখার জন্য, খুঁজে পায়নি। অন্য আরেকটা ভাইকে দিছে, কেউ খুঁজে পায়নি। চলে আসছে। চলে আসার পর বাসায় এসে যখন এই কথা বলছে, আমি তো অবাক, এটা তো হতেই পারে না, ইম্পসিবল। তারপর আবার এটা নিয়ে ঘাটাঘাটি করে, হ্যাঁ আমি ফেল। অথচ আমার চেয়ে অনেক খারাপ খারাপ স্টুডেন্টরা পাশ করে গেছে। আর সেদিন শহীদ খুব তাড়াতাড়ি, সেও খুব আশায় ছিল এবং ওর বন্ধুরা যারা আমাদের সম্পর্কটা জানতো সবাইকে বলছিল যে লিজা যদি জাস্ট ফার্স্ট ডিভিশন পেলেই আমি তোরা যত খেতে পারিস আমি খাও। ও এরকম একটা আনন্দ নিয়ে, আশা নিয়ে রেজাল্ট শিট হাতে পেয়ে দেখলো যে ওর ভাগ্নির আমার চেয়ে স্টুডেন্ট ভালো ছিল না, বলা চলে কোন রকমের পাশ করার মতো ছিল। যদি আমাদের সময়টা খুব ইজিলি ছিল, যে তখন হচ্ছে টাস্ক ফোর্স 500 অবজেক্টিভ ছিল, 500 দেওয়া থাকতো, এর মধ্যে থেকেই 50 নম্বর আসতো। এবং যেটা ছিল হচ্ছে রিটেন, যেটা একটাতে পাস করলেই হবে, তাই তো? হ্যাঁ, একটাতে পাস করলেই হবে। দ্য মোস্ট ইজিয়েস্ট এক্সাম এভার ইন বাংলাদেশ। হ্যাঁ, যেখানে দেখা গেছে যে অবজেক্টিভ যদি 50 পেয়ে যায়, রিটেনে যদি 0 পায় তারপরও পাস। রাইট। তবে অঙ্কে তো আর অবজেক্টিভটা ছিল না। অঙ্কে আমি ফেল করেছি, মানে সাধারণ গণিত যেটা। আমি গণিতে অনেক ভালো ছিলাম না, তবে অনেক পচাও ছিলাম না। কিন্তু অঙ্ক তো বোঝা যায়, লাইক আপনি যখন করে আসবেন অঙ্কটা। হ্যাঁ, আমি তো কারেক্ট পরীক্ষা প্রশ্ন হাতে পেয়ে দেখলাম যে না, মোটামুটি ভালোই হয়েছে। তো আপনি বাইরে এসে শিওর ছিলেন কত পাবেন? বাইরে এসে আমি শিওর ছিলাম যে আমি 52-53 এরকম। তো আপনার 33 তে পাস, তাই তো? হ্যাঁ, 33 তে পাস। রেজাল্টটা উল্টো হলো, কিন্তু তখন আমি বিশ্বাস করিনি। আমি ভেঙে পড়ার চেয়ে অবাক হচ্ছিলাম বেশি। হাউ ইট হ্যাপেন্ড, রাইট? হ্যাঁ, তো এদিকে আমার মেঝো ভাই আবার বলছে, আমার আবার এসএসসি পরীক্ষা চলাকালীন আমার দাদু মারা যান। ইসলাম শিক্ষা পরীক্ষার আগের রাতে দাদু মারা যায়। আমি ইসলাম শিক্ষা পরীক্ষা দিয়ে গিয়ে দাদুকে আমি এক নজর দেখার পর লাশ নিয়ে গেছে কবরদাহের জন্য। তো মেজো ভাই ভাবলো যে ওই পরীক্ষাটা খারাপ হলো কিনা। আমি বলছি ভাই ওটা ইসলাম শিক্ষা, ওটা তার মধ্যে লেটার মার্কস থাকবে, ফেল করা তো প্রশ্নই ওঠে না। তারপরেও বিশ্বাস করে না, সবাই ছুটি করছে আবার রেজাল্ট শিট নিয়ে। একই কথা যে পরে দেখালো ফেল, আর যখন মার্কশিট হলো আমি অঙ্কে ফিল করলাম। কত পেয়েছিলেন অঙ্কে? অঙ্কে আমি পেয়েছি 24। তখন আমরা ক্যালকুলেশন করতেছি, আচ্ছা ব্যাপারটা কি এরকম হলো যে 42 পেয়েছি, 42 উল্টে 24 হয়ে গেল কিনা। আমি তো কান্নাকাটি শুরু করে দিছি, না ভাইয়া আমি চ্যালেঞ্জ করব। তখন আমার ছোট ভাইয়া রি-এক্সামের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য যে ফর্মটা, সেই ফর্মটা কিনে নিয়ে গেলেন। পূরণ করে সবকিছু করে প্রসেস করে আমি রি-এক্সামের জন্য অ্যাপ্লাই করলাম। আসলে ওটা হয়নি। আমি অনেক দিন পর 96 আবার এসএসসি পরীক্ষার জন্য যখন হচ্ছে যে টেস্টের রেজাল্ট আউট হয়ে গেছে, এখন যারা পাশ করেছে তারা ফর্ম ফিল আপ করতে পারবে, ওই মুহূর্তে চিঠিটা রিপ্লাই হয়েছে, উত্তর গেল যে আপনার খাতা পুনর্নিরীক্ষণ করা হয়েছে, প্রাপ্ত নম্বর এতই, 24। সেই যে আমি 24 রয়ে গেলাম, আমার জীবনে একটা বড় একটা ঝড় আসলো। আমি পরে বললাম যে আমি আর পরীক্ষাই দেবো না, পড়াশোনাই করবো না, একদম গো ধরে গেছি। কারণ আমার মনে বসছিল না,
তারপর আমাকে বাসা থেকে সবাই বলছে যে না কোনো সমস্যা নেই, একবার খারাপ হলে কি মানুষ নেক্সট বার ভালো করে। স্কুলের স্যাররাও আমাকে একই কথা বলছেন, কিন্তু আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। পড়তে বসলে আমার একই কথা মনে পড়ে যে কেন। আর আমি এখন স্কুলে যাই, আমি স্কুলে যেতে নেমে দেখি যে আমার বন্ধুরা কলেজে যায়, আমার বাসা ক্রস করে, আমার খুবই লজ্জা লাগে। রাইট, আমি আপনার সাথে একটু শেয়ার করি আজকের জীবনের গল্পটা। না মানে যত বেশি শুনছি তত বেশি নিজের কথা শেয়ার করতে ইচ্ছে করছে। আমি যখন অনার্সে পড়ি, আমার সেকেন্ড ইয়ারে এরকম একটা রেজাল্ট খারাপ হলো। হ্যাঁ, এবং আমি অনার্সে ফার্স্ট ইয়ারে পড়ার সময় যেরকম মার্কস পেয়েছিলাম তাতে আমার মনের ভিতরে একটা স্বপ্ন তৈরি হয়েছিল যেভাবে হোক আমাকে ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস পেতে হবে। ওকে, সেকেন্ড ইয়ারে এসে আমি এত খারাপ রেজাল্ট পেলাম যে ওটাতে আর মোটামুটি 2 ইয়ার বাকি আছে, সারা বছর পরেও কাভার কোনো সম্ভব ছিল না। এবং মজার বিষয় হচ্ছে যে এই যে এত খারাপ মার্কস, সেই খারাপ মার্কসের পেছনে আমার কোনো হাত ছিল না, ছিল টিচারের একটা ভুল। এবং এই ভুলটা রিকভার করতে গিয়ে আমাকে পুরো 2 বছর লেগেছে। এবং সেটা ছিল একটা অ্যাসাইনমেন্টের মার্ক, সে ঠিক মতো পৌঁছাতে পারে নাই, বা অ্যাসাইনমেন্টটা সে যে প্রসেসে নিয়েছে সেটাতে আসলে ঠিক ছিল না, কিন্তু ভুলটা তার ছিল, ভুলের জন্য মাসুল দিতে হচ্ছিল আমাকে। যদি এটা 2 বছরের এক্সাম হতো, যদি এটা এরকম হতো তাহলে কি হতো, হয়তো সারা জীবনের চেষ্টা করেও পেতাম না। কিন্তু একজন শিক্ষক আমাকে অনেক বেশি সাহায্য করেছিলেন, আমারই ডিপার্টমেন্টের একজন শিক্ষক, ডেকে ডেকে নিয়ে গিয়ে বারবার ধরিয়ে দেয়া। এবং অবশ্য সেটা একটা স্টোরি, থার্ড ইয়ারে এত বেশি মার্কস পেয়েছিলাম যে সেকেন্ড ইয়ার তো কভার করেছিল, ফোর্থ ইয়ারে মার্কস না পেলেও আমি ফার্স্ট ক্লাস পেতাম। কিন্তু শোনার পরে না মানে নিজের জায়গাটা ফিল হচ্ছে। যাই হোক, শুনি আপনারটাই শুনি। তারপর আমার আরেকটা কষ্ট, ওই প্রথম আমার আব্বা এবং বড় ভাইয়ের প্রতি একটা অভিযোগ জীবনে প্রথম তৈরি হয়েছিল এই কারণে যে আমরা যে দল তখন করতাম, আমাদের দল তখন ক্ষমতায় ছিল, এবং আমাদের এলাকার যিনি এমপি উনি তখন একজন ক্যাবিনেট মন্ত্রী ছিলেন এবং আমাদের কাছের লোক। ভাই আব্বা ওনারও তো রাজনীতি করেন, ওনার যদি একবার শুধু বলতেন যে আপনি একটু শিক্ষা বোর্ডে, ভাই যদি বলতো যে ছোট বোনটা এই হয়েছে আপনি একবার একটু ফোন করেন, তা ওরা ওদেরকে রিকোয়েস্ট করার ফলে কোনো আমলেই নেয়নি। যেহেতু আহমদুল্লাহ ভাই ওনার পিএসকে দিয়ে ফোন দিয়েছেন, উনি আরেকবার ফোন করলেই কাজটা হয়ে যেত, কিন্তু এই হেল্পটা আমার ফ্যামিলি আমাকে করেনি। এই প্রথম ছিল আমার ওনাদের প্রতি একটা কষ্ট যে কেন করলো না। যাই হোক, আপনি যেটা বলছিলেন যে আপনি লম্বা একটা ব্রেক অফ স্টাডিজ এর দিকে এগোচ্ছিলেন বা এরকম একটা মনোভাব তৈরি হচ্ছিল, তারপর আসলে আমি পরে আর পরীক্ষা দিলাম না, তারপরেও আমি এভাবেই না আমি আর পড়াশোনাই করবো না। আমি কেন জানি অনেক বেশি ভেঙে পড়েছি, যদিও সবাই আমাকে উৎসাহ দিচ্ছিল। আমি নতুন করে রেজিস্ট্রেশন করে তারপরে আবার পড়াশোনা শুরু করেছি। আমি ক্ষেত্রে বলি, শহীদের সাথে তখন আমার সম্পর্কটা হচ্ছে বাসায় জানাজানি হয়ে যাওয়ার কারণে যোগাযোগটা ইরেগুলার হয়ে গেছে। ও বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছিল, ওর হচ্ছিল যে ভালো কোনো কান্ট্রিতে সেটেল হওয়ার জন্য, এদিকে ওর অস্ট্রেলিয়ার ভিসা হয়ে গেছে। তখন আমার বাসা থেকে খুব তোড়জোড় শুরু করলো, শহীদকে কেউ পছন্দ করতো না, ওদের বাড়ি গ্রামে ছিল কিন্তু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো ছিল, কিন্তু ওর অনেকগুলো বোন ছিল আর ও একটা ভাই। তো আমার আম্মাও পছন্দ করতো না যে এতগুলো বোনের একটা ভাই ওই ফ্যামিলিতে আমার ছোট মেয়েকে দিলে ওখানে খুব ঝামেলায় থাকবে, খুব ডিস্টার্ব করবে বোনরা। আর আমার ভাইরাও কেউ কেউ পছন্দ করতো না, শুধু বড় ভাই ওকে খুব স্নেহ করতো। ও তখন চেয়েছিল যে আমরা নিজেরা বিয়ে করে ফেলি। ও আমাকে এই ধরনের প্রপোজ করেছে। হ্যাঁ, ফেল করার পরে ও আমার পাশে আছে, ও কিন্তু এই জন্য কখনো ইয়ে করেনি, এবং আমাকে বলছে যে নতুন করে তুমি পড়াশোনা করো, পরীক্ষা দাও। তো বাসা থেকে একটু অবহেলা পাচ্ছিলাম, মানে আব্বার একটু অন্যরকম অবহেলা ছিল। আব্বা কেন জানি মেয়েদের প্রতি ওনার কি হবে, মেয়েরা এত পড়াশোনা করি, উনি ছেলেদের বেলায় এরকম ছিলেন, জাস্ট গ্রাজুয়েশন করলো বিজনেস করবে, আমি তো আমার ছেলেদের দিয়ে চাকরি করাবো না, নিজেও কখনো করিনি। ঠিক আছে থাক এখানে এরকম। তারপরে শহীদ আমাকে নিয়ে যেতে চাইলো, আমরা নিজেরা বিয়ে করে ফেলবো, আমি রাজি হইনি। আমি বলছি যে না দেখো, আমার এখনো বিয়ের আইনি বয়সটাই হয়নি, আর আমার ইমিডিয়েট বড় বোন রয়ে গেছে। ও ভয় পেত যে আমার ফ্যামিলি যদি রাজি না হয়। তখন ওকে বলতাম যে আমার ফ্যামিলিকে রাজি করানোর দায়িত্ব আমার, তুমি শুধু প্রস্তাব পাঠিও। তারপর ও কেন ভয় পেত আমি বুঝতে পারতাম না। তার কারণও ছিল আমার 2 ভাইয়া ওর সাথে ভালো বিহেভ করতো না, 2 আপু মাঝে মধ্যে ফোনে ওরে 2 দিন মানে একটু অপমানজনক কথাবার্তা বলেছে, সেই জন্য সে কষ্ট পেয়েছে। আর ও তখন তেমন কিছু করতো না, বিজনেস করতো, বিয়ে দেওয়ার মতো ওরকম স্টাবলিশড ছিল না। তো আমার তো ছিল যে আমি তো এখন বিয়ে করছি না, ওরও সময় দেরি আছে, অতদিনে তো স্টাবলিশড হয়ে যাবে। তারপরে না হলো না, আমি ওকে বিয়ে করলাম না, পালিয়ে গিয়ে। ও তখন বলতে শুরু করলো যে আমি নাকি ওকে আসলে অতটা ভালোবাসি না, ও আমাকে যতটা ভালোবাসে, আর সেই জন্যই আমি রাজি হচ্ছি না, ওকে আমি মূল্যায়ন করছি না। ওই আমাকে ভুল বুঝতে শুরু করলো, কিন্তু আমি ওকে বোঝাতে পারতাম না, কারণ বোঝানো সম্ভব ছিল না যে আমরা অনেকটা সময় ধরে কথা বলতে পারতাম না, আর দেখা তো কখনোই হতো না সামনাসামনি। বাসায় খুব চাপের মধ্যে থাকি, ফোনে কথা বলতে পারি না, চিঠিও লেখা হয় না, তাহলে আমি বোঝাবো কি করে? এই দূর থেকে একটা ভুল বোঝাবুঝি শুরু হয়ে গেল। তারপর 98 আমার জন্য বিয়ের প্রস্তাব নিল আমার চাচি। আমার ফ্যামিলি থেকে ওরা সবাই দেখে দেখে পছন্দ, উত্তরায় ছেলেদের বাড়িটারে আমাকে বিয়ে দিয়ে দিবে, কিন্তু আমি তখন ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করছি,
আমার তো জানাতে হবে ব্যাপারটা ওকে। আর আমি বিয়ে করব না, কেন বিয়ে করব? বড় বোন আছে, আমি এমন কি অপরাধ করে ফেললাম? এই প্রেমকে এত বড় অপরাধ? মানে বড় বোনকে রেখে আমাকে বিয়ে দিবে। আর এটার পিছনে কারণ ছিল যে আমার কারোর সাথে প্রেম, এই জন্যই আমার ছোট ভাই খুব ক্রেজি হয়ে গেলেন। তখন আমি ভাবিকে রিকোয়েস্ট করলাম, ভাবি যে কোনো ভাবে আমার ওর সাথে যোগাযোগ করতে হবে, ওকে জানাও ব্যাপারটা। আমার সুযোগ হলো ওর সাথে কথা বলার, ফোনে কথা বলছি, কথাগুলো এরকম, আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে বলা চলে, ছেলে পক্ষ এসে দেখে গেছে, আমাকে সরাসরি দেখেনি, আমার ছবি দেখে ওরা পছন্দ করেছে, ওরা ডেট দিতে বলছে। ও তখন হেলাফেলাই নিচ্ছে, আমি বলছি হেলাফেলা কিছু না, বিসিএস। তখন সে আমাকে বলল যে কেন তোমার ফ্যামিলি সিরিয়াল ব্রেক করছে? যদি সিরিয়াল মেনটেন করতো আর আমি আর 5-7 মাস সময় পেতাম, তাহলে হয়তো আমি একটা কিছু করতে পারতাম, কারণ আমার ভিসা হয়ে যাবে সম্ভাবনা আছে। আর ভিসাটা হয়ে গেলে আমি বিয়ের প্রস্তাব পাঠাবো, তোমাকে কাবিন করে যেটা রেখে যাব, এরকম আমার চিন্তা। তখন আমি বললাম ঠিক আছে যাও, 5 মাস না, তোমাকে আমি আরো বেশি সময় দিলাম, বিয়ে আমি ঠেকাবো, এটা আমার দায়িত্ব। ওকে, আমি একটু থামাচ্ছি আপনাকে। প্রিয় শ্রোতা, বেশ কিছু বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে। দুটো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা কিন্তু পেয়েছি এখন পর্যন্ত। আমার কাছে যেটা মনে হচ্ছে, একটা হচ্ছে ওর ব্রেক অফ স্টাডিজ, যেটাকে ও বলছে যে আমার ভাগ্য আমাকে খারাপ ভাবে নিল এবং তারপরে আমি আর উঠে দাঁড়াতে পারলাম না। ও কিন্তু ব্রেক অফ স্টাডিজ এর মধ্যে চলে গিয়েছে, ও কিন্তু এসএসসি পরীক্ষা দিচ্ছে না, পরের বছর দেয়নি, তার পরের বছর দেয়নি, এবং এখন পর্যন্ত পড়াশোনার মধ্যে আসেনি। 1 2 নাম্বার হচ্ছে যে ছেলেটিকে ও লাভ করে, সেই ছেলেটি কিন্তু বিদেশ চলে যেতে চাচ্ছে এবং ওকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু ও চাচ্ছে পারিবারিকভাবে বিয়েটা হোক। 2 3 নাম্বার হচ্ছে যে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ওর কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে ফ্যামিলি থেকে, সেটাকে এই ছেলেটার জন্য ও ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করছে। এখন পর্যন্ত এই 3টা পয়েন্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা বলতে পারি যে এটা হচ্ছে চুম্বক পয়েন্ট এই গল্পগুলোর জন্য, যেগুলো পরবর্তী ক্ষেত্রে গল্পের এন্ডিং এ এসে অনেক বেশি কাজে লাগবে। সুতরাং এই বিষয়গুলোকে একটু লক্ষ্য রাখবেন। আর যারা মন্তব্য করছেন ফেসবুকে, তাদেরকে আমি বলবো সচেতনভাবে মন্তব্য করতে, এই কারণে যে একজন মানুষ যখন জীবনের গল্প এখানে বলতে আসে, সেই মানুষটি জীবনের সমস্ত জীবনটা নিয়ে লাখ লাখ মানুষের কাছে আসে। সুতরাং আমাদের জায়গাটা থেকে আমরা পছন্দ করি আর না করি, তার প্রতি মিনিমাম শ্রদ্ধাবোধটুকু আমাদের সবার থাকা উচিত। এবং আমরা মনে করি আমাদের হ্যালো 920 শ্রোতা যারা আছেন তারা সবাই এই বিষয়টি বোঝেন। সুতরাং আমরা যারা কমেন্টস করবো ওখানে, তারা প্লিজ এই বিষয়টি মেইনটেইন করবেন। এবং একই সাথে একটা বিষয় একটু লক্ষ্য রাখবেন, কোন ফিমেল লিসনার বা কোন ফিমেল বন্ধু যদি ওখানে কমেন্টস করে, তার কমেন্টস এর এগেইনস্টে যদি কোনো ধরনের বাজে কমেন্টস ওখানে পড়ে, বা তাকে নিয়ে যদি কোনো ধরনের আজে বাজে কমেন্টস এখানে পড়া হয়, তাহলে সেই আইডিকে সারা জীবনের জন্য হ্যালো 920 ফ্যান পেজ থেকে ব্যান করে দেওয়া হবে। এই যে রুলস এন্ড রেগুলেশন গুলো, এগুলো প্লিজ একটু মাথায় রাখবেন। ওকে, যাই আপনার কাছে। তারপর আমি ওকে ভরসা দিলাম, হ্যাঁ আমি আমার কাজ করেছি, আমি বিয়ে বন্ধ করেছি। আর ছোট ভাই আমার কাছে মতামত চেয়েছে ছেলের ছবি দেখে, আমি বললাম যে আমার পছন্দ হয়নি। ভাইয়া বলছে যে তোর যা যা আসে মনে সব খুলে বলবি, কারণ তোর পছন্দ না হলে জোর করে সেটা হবে না। ও ছেলেটা বিজনেস করতো, ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস ছিল, আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো ছিল, উত্তরার স্থানীয়, ওদের মানে বাড়ি গাড়ি এভরিথিং তখনই। তো সেই ক্ষেত্রে একটা আনএস্টাবলিশড ছেলের প্রতি কোন ফ্যামিলি ইয়া করবে না, খুব স্বাভাবিক। এই ফ্যামিলিতে যদি আমার এখন বিয়ে হয়, আমার আর কোনোদিন পড়াশোনা করা হবে না। ওদেরও চিন্তাধারা এরকম যে দরকার নেই, আমাদের খুব হাইলি এডুকেটেড মেয়ে দরকার নেই। না ফাইন, এখানে আমার কিছু গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আছে। একটা হচ্ছে আপনি নিজেও যাচ্ছেন না পড়াশোনা করতে? না, আমি নিজে চাচ্ছি না, হচ্ছে আমার ভেতরটা এমন হচ্ছে যে আমি আবার শুরু করব, কিন্তু আমি জোর পাচ্ছি না। আর শহীদ সবসময় আমাকে একজন উৎসাহিত করতো পরীক্ষা দাও, কারণ ওর ফ্যামিলিতে ও একদম এসএসসি পাশও না, এসএসসি ফেল একটা মেয়ে, ও কি করে বলে বিয়ের কথা? এটা ছিল একটা প্রেস্টিজের ব্যাপার। আমার তো ড্রিম অনেক কিছু ছিল, আমি তো এভাবে হতে পারে না। আমি একটু বুঝি লিজা, এটা হচ্ছে যে আপনি পড়াশোনা করবেন না এটা আপনি মেনে নিতে পারতেন না, কিন্তু আপনি উঠে যে দাঁড়াবেন আবার নতুন করে, সেই শক্তিটা পাচ্ছেন না। জোরটা আমি পাচ্ছিলাম। ওকে ফাইন, আমি বিয়ে করব না, কারণ আমি কাউকে ভালোবাসি, তাকে আমার সময় দেওয়া উচিত। আর আমার বিয়ের তখন কতদিন বয়স হয়েছে ততদিন প্রেমের? 4 বছর। 4 বছর ধরে পূর্ণ হয়নি এখনো, ডিসেম্বরে পূর্ণ হবে, ওটা ছিল অক্টোবরের ঘটনা। মানে প্রায় 4 বছর হতে যাচ্ছে। ওকে, তখন আমার আম্মাকে একটা কথা বললাম, আম্মা আমি কি খুব বোঝা হয়ে গেছে আপনাদের যে আপুকে রেখে আমাকে বিয়ে দিয়ে দিবেন? আমার একটা কথাই এনাফ। আম্মা পরে বলছে যে না, ওর মত নেই, বিয়ে দেওয়ার দরকার নেই। বিয়ে অফ হয়ে গেল। আমার এখানে যেটা বলার আছে, যেটা আমি কষ্ট পাচ্ছি, যে জায়গাটা, যে আমি যাকে ভালোবাসি, যার জন্য আমি আমার ফ্যামিলির এগেনস্টে দাঁড়ালাম, আমি তখন শুনতে পেলাম যে সে যখন ঢাকায় আসে থাকে, অনেক মেয়ের সাথে প্রেম আছে, ঘুরে বেড়ায়, চাইনিজ খায়, পার্কে যায়, অন্য বিদেশ যাওয়ার কথা হলো, আপনি কবে? হ্যাঁ, ও তো বিদেশ যাওয়া তখনও তো যায়নি, ভিসা প্রসেসিং চেষ্টা করতে। আপনি জানলেন কিভাবে এটা? ওর খুব ক্লোজ ফ্রেন্ড যা আমাকে চাইতো, যে আমাকে খুব পছন্দ করতো, ওই ভাইটা আমাকে খুব স্নেহ করে, সেই ভাইয়া ব্যাপারটা আমাকে জানিয়েছে। যে আপনাকে পছন্দ করে সে যদি ব্যাপারটা জানায়, সেটার অথেন্টিসিটি নিয়ে তো প্রশ্ন উঠতে পারে, কারণ সে একটা ক্লেম করার চেষ্টা করছে। ক্লেম না, আসলে ক্লেম ছিল না। তারপরে আরেকটা কথা হচ্ছে, তার যে ফার্স্ট লাভ যে মেয়েটা ছিল, সেই মেয়েটা আবার ও লাইফে ফিরে আসার অনেক চেষ্টা করেছে। যখন জানতে পেরেছে আমার সাথে এফেয়ার, তখন অনেক চেষ্টা করেছে অনেকভাবে আমার কাছ থেকে সরিয়ে নেওয়ার, এবং ও ব্যাপারগুলো আমার সাথে শেয়ার করতো। আমি বলতাম যে প্লিজ বাদ দিয়ে দাও, ওকে বলো যে আমি এখন অন্য কাউকে ভালোবাসি, আর ওর সাথে শুধু শুধু ওকে, ও বলতো না আমি প্রতিশোধ নেব।
আমি ওকে ঘোরাবো। ও আমাকে অপমান করেছে। ওর সাথে আমি কখনোই খারাপ ব্যবহার করতাম না, আমি ছিলাম কুল টাইপের, ঠান্ডা হয়ে বোঝানোর চেষ্টা করতাম। বরাবরই যথেষ্ট ধৈর্য ছিল আছে। ওকে বলার পর ও আমাকে একটা রিকোয়েস্ট করেছে, এই ব্যাপারে তুমি কিছু বলো না, এটা আমি সিদ্ধান্ত নিব। আমি সিদ্ধান্ত নিব। বললাম ঠিক আছে, কিন্তু আমি একটা মেয়ের জায়গা থেকে বলছি, সে আরেকটা মেয়ে, আমি চাই না ওর কোনো ক্ষতি হোক তোমাকে দিয়ে। আমার সাথে কমিটেড যে ও কোনো ক্ষতি করবে না। ঠিক আছে, আমি ওকে থামাতে পারলাম না। এই প্রথম আমি শক্ত হলাম যে আসলে আমার ভালোবাসার জোর মনে হয় কম, নইলে আমাকে যদি সে এতই ভালোবাসে, আর আই লাভ ইউ যে শব্দটা, এটা সে 1000 বার মনে হয় বলে ফেলছে। আর আমার সম্পর্কে, এতদিনের সম্পর্কে আমি একবার মাত্র বলেছি 7 মাসের মাথায়। যেদিন আমি আই লাভ ইউ বলেছি সেদিন সে ফোন রেখে গিয়ে ওর বন্ধুদের মিষ্টি খেয়েছে। তারপর ওর ভিসা হয়ে যায়, কিন্তু আমার সাথে কোনো যোগাযোগ করে না, আর সহজ ছিল না, ফোনটা বাসায় ছিল না। একটা বিষয় একটু আমার জানার, যে ঢাকাতে আসার পরে যখন আপনি জানতে পারলেন যে ও অন্য মেয়েদের সাথে এভাবে মুভ করছে, চাইনিজ খাচ্ছে, হোয়াটএভার, ব্লা ব্লা ব্লা, এই অন্য মেয়েদের ব্যাপারটা আপনি কনফার্ম হলেন কিভাবে? ওর একটা ব্যাপার দেখতাম যে ও আমার সাথে সরাসরি মিথ্যে কথা বলতে পারতো না, যেখানে ও উত্তর দিতে পারবে না এড়িয়ে যেত। আমি জিজ্ঞেস করতাম যে ওই মেয়েটার নাম ছিল সাথী, আগের প্রেমিকা। হ্যাঁ, তো ও স্বীকার করেছে। হ্যাঁ, অন্য কারো ব্যাপারে জিজ্ঞেস করলে বলতো বাদ দাও না এইসব, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি তোমাকে বিশ্বাস করি বলি। একদিন জিজ্ঞেস করলাম যে আসলে তোমার সব কবে বন্ধ হবে? ও হাসতে হাসতে বললো, যেদিন তোমাকে কাছে নিয়ে আসবো, কাছে পাবো, সেদিন থেকে সব বন্ধ হয়ে যাবে। ওকে, আপনি এগ্রি করলেন কেন? আপনি জানেন যে এইরকম ভাবে মুভমেন্টে যাচ্ছে বা এরকম করছে, তারপর আপনার জায়গা থেকে আপনি কেন ওকে মেনে নিলেন? মেনে নিলাম। ও আমাকে বলতো যে আজকাল প্রেম হলে প্রতি সপ্তাহে একবার দেখা হয়, তুমি এতদিন আমাদের এত বছরের রিলেশনে আমার সাথে কি একবারও দেখা করেছো? আর ওকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে তুমি কি আমার মনটাকে ভালোবাসো না আমার দেহটাকে ভালোবাসো? এর উত্তরও আমাকে দিয়েছিল যে বৈজ্ঞানিক একটা সংজ্ঞা আছে, ভালোবাসা মানে হচ্ছে দেহ মন দুটোকে। আমি তখন বললাম যে কিন্তু আমার মানসিকতাটা তো তুমি জানো, আর আমি কেমন পরিবারে আছি সেটাও তুমি জানো। তোমার যদি অন্যরকম কোনো চাহিদাই থাকবে তাহলে আমার সাথে কোন রকম সম্পর্ক না জড়ালে পারতে, কারণ আমার পক্ষে কখনোই সম্ভব হবে না ডেটিং করা। এবং আমি করবো না, সেই সুযোগ আসলেও আমি নেব না। মানে আপনি বলতেন এটা? আমি বলতাম। আর আমি যখনই কথা বলতাম তখনই বলতাম যে তোমার গতকাল কি হয়েছে আমি সেটা নিয়ে ভাবতে চাই না, আমি চাই এই মুহূর্ত থেকে তুমি শুধরে যাও, ইটস ওকে, আমি তোমাকে ভালোবাসি, আগের মতোই বাসবো। আপনার সম্পর্কে কোনো কমপ্লেইন ছিল? কোনো কমপ্লেইন ছিল না, ও আমাকে সাবিত্রী দেবী বলে ডাকতো। আপনি সাবিত্রী দেবী ব্যাপারটা জানেন? যে সাবিত্রী আসলে, আমি জানি সাবিত্রী দেবী তার সততার কারণে এবং নিষ্ঠার কারণে মৃত স্বামীর প্রাণকেও ফিরিয়ে আনতে পেরেছিল দেবতার কাছ থেকে। সো ও ভেবেছিল যে আপনি আমার সাথে তো আমার একজন সাবিত্রী আছি, আমি যেখানেই যাই না কেন সাবিত্রী আমাকে হাত ধরে ঠিক নিয়ে যাবে, ঠিক জায়গায় ঠিকই নিয়ে যাবে। ও হয়তো এভাবেই ভাবতো, ও গর্বও করতো। এটা আমি শুনতাম, ওর বন্ধুরা আমাকে বলতো যে আমাকে নিয়ে ও সবসময় প্রাউড ফিল করতো এবং বলতো যে আমরা কোথাও ডেটিং করি না কিন্তু আমাদের ভালোবাসা পবিত্র। তবে সবাই অবাক হতো যে লিজা মেয়েটার মধ্যে কি আছে যে এত বছর ধরে কাছে পাওয়া নেই, কাছ থেকে দেখার সুযোগ নেই, সেই দূর থেকে ছাদে থাকে, রাস্তায় দাঁড়িয়ে দেখা, বেলকনিতে দাঁড়ালে একটু দেখা, এরপরও শহীদ লিজাকে এত কেন ভালোবাসে, কি আছে মেয়েটার মধ্যে? ওকে আমিও একবার প্রশ্ন করেছি আসলে কেন তুমি আমাকে এত পছন্দ করে, এত ভালোবাসো? ও বলতো যে তোমার সাথে আমি যখন কথা বলি তখন তো বলি, আর যখন কথা বলি না তখনও তোমার ভয়েসটা আমার কানে বাজে, আমি শুনতে পাই তোমার কথাগুলো, হ্যাঁ ফিলিংস গুলো, তোমার ভয়েসটা এত মিষ্টি। আর দূর থেকে দেখো যেটা বলতো যে তোমার চোখগুলো অসম্ভব সুন্দর, আমি শুধু তোমার প্রেমে পড়িনি, তোমার চোখের প্রেমে পড়েছি, তোমার ভয়েসের প্রেমে পড়েছি, তোমার হাসির প্রেমে পড়েছি, এবং তোমার পুরা পার্সোনালিটি আমাকে খুব আকর্ষণ করে। আমি শুধু তোমাকে ভালোবাসি না, তোমাকে আমি রীতিমতো সম্মান করি। কিন্তু ও আমার সাথে যোগাযোগ করে না, খবরটা আমি ভাবির মাধ্যমে পাই, আমি অপেক্ষা করি, যেহেতু ও আমার কাছে সময় চেয়েছিল ভিসা হলেই সে আমার বাসায় প্রস্তাব পাঠাবে এবং ফাইনালি সে একটা কিছু করে রেখে যাবে। আর ওকে আমি আগে বলতাম যে তুমি যত দেরিতে বিদেশে যাবা তত আমার জন্য ভালো, তুমি বিদেশে চলে গেলে তো আর প্রতিদিন কথা বলা যাবে না, কিন্তু তোমাকে দেখতে পাবো না। ও তখন বলতো যে আমি যত দ্রুত বাইরে যেতে পারবো ততই তোমার লাভ সবচেয়ে বেশি হবে, কারণ তত দ্রুত তোমাকে আমি নিয়ে যেতে পারবো আমার কাছে, কাছাকাছি চলে আসবো, আমি সেই আশায় আছি। পড়াশোনা তখন স্টার্ট করেননি? তখনও স্টার্ট করিনি। আর ওর পড়াশোনাটা কতদূর ছিল? ডিগ্রি কমপ্লিট করেছে, আর পড়াশোনা করেনি। ওর ধান্দাই ছিল দেশের বাইরে যাবে। আমি অপেক্ষায় আছি সেই দিনটির, সেই শুভক্ষণটি। অপেক্ষা করতে করতে শেষ মুহূর্তে 99 এপ্রিলের 20 তারিখ ও আমার সাথে যোগাযোগ করে, ছোট একটা চিঠি পাঠায় কয়েক লাইনের, যে আমার ভিসা হয়ে গেছে, আমি চলে যাচ্ছি, দোয়া করো, যদি ভাগ্যে থাকে আবার দেখা হবে। চিঠিটা পড়ে তখন আমি কাঁদবো না কি করবো আমি কিছু বুঝতে পারিনি, আমি তো এই মুহূর্তটার জন্য অপেক্ষা করিনি। তারপর ওর সাথে
আমার শেষ দেখা পরদিন সকালে। আমার বড় ভাই ভাবি আলাদা বাসায় থাকতেন, আমি তখন বড় ভাইয়ের বাসায় যাই। টোটাল ব্যাপারটাই যেহেতু ভাবি জানেন, ভাবিও খুব কষ্ট পাচ্ছিলেন। আর আরেকটা ভয় ছিল যে ভাইকে তো ভাবি বলেছিল বিয়েটা বন্ধ করেছিল, এখন কি উত্তর দেবে? সে যে যোগাযোগ করছে না ভিসা পাওয়ার পর, কোনো কিছুই কোনো রেসপন্স ওর কাছ থেকে পাওয়া যাচ্ছে না, তাহলে এখন কি অবস্থা হবে? ফ্যামিলিতে তো সবাই ভাবিকে দোষারোপ করছে আর আমাকে একটা মেন্টাল টর্চার করছে। আমিও খুব দিশেহারা হয়ে গেলাম যে এখন আমি তাহলে কি করব। তারপর পরদিন সকালে ও ঢাকায় চলে আসবে, সকালে সে বিদায় নিতে গেছে ভাবির বাসায়। ভাইয়া ঘুমিয়েছিল, সেই সুযোগে ওর সাথে আমার একটু 2-3 মিনিট কথা বলার সুযোগ হয়েছে। তখন আমি বললাম যে তুমি আসলে কি করলে? ও আমাকে বলল যে আমি আগে যাই, 2-3 মাস যাক, আমি সেটেল হই, তারপরে একটা কিছু করা যাবে। আর ও হাসতে হাসতে আমাকে একটা কথা বললো যে কি দরকার ছিল প্রেম করা, প্রেম না করলে তো আজকে এই ঝামেলাটা হতো না। আমি বললাম করলে কেন? আমি তো তোমাকে খুঁজে বের করিনি, তুমি তো আমাকে খুঁজে বের করেছো। এই তো শেষ যাওয়ার মুহূর্তে এই ধরনের কথা। তারপর সেই মুহূর্তে আমি খুব শক্ত ছিলাম, খুব কঠোরভাবে নিজেকে নিয়ন্ত্রণ করেছি, কান্নাকাটি করা কোনো কিছু না। আমি খুব স্বাভাবিকভাবে ওকে বিদায় জানানোর চেষ্টা করেছি, কারণ আমার পক্ষে তো এয়ারপোর্ট এসে ওকে সেভ করা সম্ভব ছিল না। ওকে আমি বিদায় জানিয়েছি, ভালো থেকো। পরদিন চলে গেল। ও অন্যদেরকে চিঠি লিখেছে, যোগাযোগ করে, আমার ভাইয়াকেও চিঠি দিয়েছে, কিন্তু আমাকে কোনো চিঠি সে দেয়নি। ও ইচ্ছে করলে পারতো, ভাই ভাবিকে চিঠি দিয়েছে, ভাবির চিঠির মধ্যে আমার জন্য একটা লিখে পাঠিয়ে দিলে বাস, এটা কারো হাতে যেত না, অটোমেটিকলি আমার হাতে পৌঁছতো। ইচ্ছা থাকলে উপায় হয়, কিন্তু ওর মধ্যে মনে হয় কোন রকম ইচ্ছেই ছিল না। ওর প্রত্যেকটা ফ্রেন্ড যারা জানতো আমাদের সম্পর্কটা নিয়ে, এবং যারা ঠাট্টা তামাশা করতো, বন্ধুরা ওকে মজনু ডাকতো, আমাকে লাইলি ডাকতো, ওরা সবাই হতাশ হলো যে কেন শহীদ এই কাজটা করলো লিজার সাথে, এরকম একটা মেয়ের সাথে। তখন অ্যান্সারটা যেটা আবার খুঁজে পেল সবাই, যে আসলে ও এখন রঙিন স্বপ্নে বিভোর। যখন প্লেনে উঠেছে তখনই ওর সবকিছু চেঞ্জ হয়ে গেছে। আমি ঠিক জানি না, আমার ফ্রেন্ডরা অনেক এরকম ধরনের কথা বলে যে বিদেশে চলে গেলে না এই সম্পর্কের ক্ষেত্রে নাকি অনেক বড় একটা ভাটা পড়ে যায়। আমি ঠিক জানি না এটা কমন ব্যাপার কিনা, কারণ নিজের জীবনে কোনো এক্সপিরিয়েন্স তো নেই, তবে এরকম শুনে থাকি যে মানুষ নাকি ওখানে যাওয়ার পরে একটা সময় চলে গেলে নাকি ওই ফিলটা থাকে না। আর একটা বড় জিনিস যেটা হচ্ছে এনভায়রনমেন্ট নাকি অনেকখানি চেঞ্জ করে ফেলে। যাই হোক, আপনার ক্ষেত্রে যেটা হয়েছে সেই জায়গাটিতে আমরা বরং যাই। হ্যাঁ, ও আমার সাথে কোনো যোগাযোগ না করলেও আমি অপেক্ষায় ছিলাম, এবং আমি চেষ্টা করেছি যোগাযোগ করতে। যে ঠিকানা থেকে ভাইয়াকে কিংবা অন্যদেরকে চিঠি দিয়েছে সেই অ্যাড্রেসে আমি একটা চিঠি পাঠাই, কিন্তু কোনোদিন কোনো রেসপন্স আমি পাইনি। এবং তাকে যে ভাইয়াটা ভিজিট ভিসা করার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করেছিলেন, যে ভাইয়াটা সাথে করে ওকে নিয়ে গেছে সিডনি, আমি সেই ভাইয়ার হাতে আমার একটা চিঠি এবং ছবি আমি দিয়ে দিয়েছি। শহীদ পেয়েছে আমার সেই চিঠি, ছবি। কি লেখা ছিল চিঠিতে, বিষয়বস্তু কি ছিল? আমি যে কথাগুলো বলিনি, যে ও আমাকে সবসময় বউ বলে ডাকতো। আমি প্রতিবাদ করতাম, আরে বিয়ে হয়নি, কিছু না, বিয়ে হয়, তুমি আমাকে বউ বলে রাখো কেন? আমি একবার বকা দিলেও 5 বার বলতো, কখনোই আমি এটা থেকে ওকে সরাতে পারতাম না। তো আর চিঠিতে লিখেছিল যে তুমি তো শুধু বউ বলে ডাকতে, কিন্তু যাওয়ার আগে তো সত্যিকার বউ করে রেখে যাওনি, আমাকে তুমি কোথায় ফেলে রেখে গেলে, কার কাছে রেখে গেলে? আমার এরকম প্রশ্ন ছিল। আপনার যে ইমিডিয়েট বড় বোন ছিল তার কি বিয়ে হয়ে গেছে? না, বিয়ে হয়নি, পড়াশোনা করছে। চিঠি সে পেয়েছে, কিন্তু চিঠির কোনো উত্তর পাইনি। ঠিক চলে যাওয়ার 8 মাস পর যখন 12ই ডিসেম্বর আসলো, তার আগে আমি যেটা বলি যে ও চলে যাওয়ার পর 2 মাস আমি খুব কষ্টে ছিলাম। আমার মনে হচ্ছিল যে আমার পক্ষে বাঁচাই আর সম্ভব হবে না। আর আমার ফ্যামিলি থেকেও কিছু কথা আমাকে বলতো, ইনডিরেক্টলি ইনসাল্ট করা, টর্চার করার মতো। মনে হচ্ছিল যে আমি কি করব, আমি মনে হয় শেষ হয়ে যাচ্ছি। কিন্তু সেখান থেকে আমি আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম। আমি আবার রেজিস্ট্রেশন করে পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিলাম। 2000 আমি এসএসসি আবার দিব। হ্যাঁ, আর সেক্ষেত্রে পুরোপুরি সহযোগিতা করেছেন আমার বড় ভাবি। সবাই বড় ভাবিকে দোষারোপ করছে যে ভাবির কারণে আমার লাইফটা এরকম হয়ে গেছে। ভাবি সেই জন্য অনেক জেদ থেকে যে ঠিক আছে আমি দায়ী, আমি আবার ওকে দাঁড় করাবো। নিজে জেদ করে, নিজের স্বর্ণালঙ্কার যেটা ছিল বিক্রি করে সেই টাকা দিয়ে আমাকে আবার পরীক্ষা দেওয়ানোর জন্য চেষ্টা করলো। আমি পরীক্ষা দিলাম। তো সেই 99-এর ডিসেম্বরের আবার সে 12 তারিখ একটা চিঠি রিকোয়েস্ট পাঠালো ভাবির কাছে, আমি 12 তারিখ ফোন দেবো, যে কোনো ভাবে আমি লিজার সাথে কথা বলবো। 12 তারিখ ও যথারীতি ফোন করলো, কথা বললাম, নর্মালি কথা বললাম। প্রথমে সালাম দিলাম, সালাম দিয়ে কেমন আছো, ভালো, তুমি কেমন, ভালো। আমি কোনো রিয়াকশনে গেলাম না, কিন্তু ও আমার কাছে ও আচরণটা আশা করেনি। ও ভেবেছিল আমি অন্যরকম কোনো কান্নাকাটি করবো, হয়তো বা রাগারাগি করবো, এটা সেটা। কিন্তু 8 মাস কোনো যোগাযোগ নেই না। সেই জন্য আমি আর প্রশ্ন করিনি। আমি জানি যে আমি প্রশ্ন করলে আমার প্রশ্নের উত্তর দেওয়ার মতো কোনো সদ উত্তর ওর কাছে নেই, তো আমি কোনো প্রশ্ন করিনি, নর্মাল কথা বলে রেখে দিলাম।
এসএসসি রেজাল্ট হলো, ভালোই হলো, পাশ করলাম, কলেজে ভর্তি হলাম। আমার খরচ তখন ভাবি চালাচ্ছে। এর মাঝখানে আবার যখন আবার 1.5 বছর হলো, আবার একদিন ফোন দিল। তখন আমি বললাম যে আমি এই অবস্থা কি, তখন আমি ইন্টারমিডিয়েট অলরেডি সেকেন্ড ইয়ারে উঠে গেছি। ও তখন শুনে মনে হলো, খুশি হলো, ভাবিকে বললো কিভাবে কি করলেন। যাই হোক, তারপর আবার 3.5 বছরের মাথায় কথা হলো। তারপর যখন আবার 5 বছর হলো 2004 জুনে, 5 বছরের মাথায় আবার কথা হচ্ছে ওর সাথে। এত বড় বড় গ্যাপের মধ্যে রিলেশনশিপটা আপনি কিভাবে টিকিয়ে রেখেছেন? টিকে ছিল না, ছিল হচ্ছে আমার মনটার মধ্যে ও এমন ভাবে গেঁথে গিয়েছিল যে আমি অন্য কোনো কিছু চিন্তাই করতে পারি না। আমার চিন্তাতে আর কেউ আসেই না। আর আমার আপু তখনও রয়ে গেছে, বিয়ে নিয়েও কেউ মাথা নামাচ্ছে না। কিন্তু এখানে যেটা বলার হচ্ছে যে আমি যে আবার উঠে দাঁড়িয়েছি, ভাবিকে যে বলা হচ্ছে যে জন্য ভাবি দায়ী, ভাবিটা আবার আমাকে পার করিয়ে দিলেন এসএসসি লেভেলটা। তখন আমার ফ্যামিলি আমাকে পুরোপুরি সাপোর্ট দিতে পারত, আমি পেতে পারতাম, সে অধিকারটা আমার ছিল আব্বার কাছ থেকে, কিন্তু সেটা আব্বা করেননি। 5 বছর যখন পূর্ণ হয়, আবার একদিন ফোন করেছে। আমি 5 বছরের মাথায় জিজ্ঞেস করলাম যে তুমি কেন আমার সাথে এই কাজটা করলে? তখন ও বলল যে আসলে পরিস্থিতি আমাকে বাধ্য করেছিল। তখন বললাম যে পরিস্থিতি বাধ্য করেছিল, পরিস্থিতি তখন তোমার প্রতিকূলে ছিল, কিন্তু পরিস্থিতি পরে অনুকূলেও চলে এসেছে। তখন কি তুমি ইচ্ছে করলে আমার জন্য কিছু করতে পারতে না? ও বলল যে হ্যাঁ পারতাম। তাহলে কেন করলে না? ও কোনো উত্তর দিতে পারলো না, নীরব হয়ে রইল। ও ভয় পাচ্ছিল যে আমি হয়তো ওকে ঘৃণা করছি, কিন্তু আমি ওকে ঘৃণাও করি না, ভালোবাসি। আমি চাই ও ভালো থাকুক, এবং তখন আমি ওর প্রতীক্ষায় ছিলাম। এই জিনিসগুলোকে আপনি এক্সপ্রেস করতেন? আমি তখন বলেছিলাম যে তুমি ইচ্ছে করলে আমার পাশে দাঁড়াতে পারো, আমি অনেক কষ্টে এখন পড়াশোনা করছি, ভাবি আমাকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু আমি বাসা থেকে পাচ্ছি না, তাহলে আমি আর কিভাবে বলবো? তখন আমার ইচ্ছে ছিল যে সে এখন তুই আবার প্রপোজাল পাঠানোর জন্য ব্যবস্থা করতে পারে, অথবা সে এখন যদি আমাকে বলে যে ঠিক আছে আমরা নিজেরাই করে ফেলবো। ওই সময় তো সে স্টাবলিশড হয়ে গেছে, আর আমার তো আরো এজ হয়ে গেছে। আমার ইচ্ছে ছিল এরকম একটা যে সে আমাকে বলুক, কিন্তু তার কাছ থেকে সেরকম কোন উত্তর আমি পেলাম না। এই তো শেষ, ফোন রেখে দিল, যোগাযোগ শেষ। তারপর এক সময় আমি শুনতে পেলাম যে ও ওখানে সেটেল হওয়ার জন্য রাশিয়ান একটা মেয়ে, অস্ট্রেলিয়ায় সিটিজেনশিপ, ওই মেয়ের সাথে কন্ট্রাক্ট ম্যারেজ করেছে। এটা আমি ওর পাশেই, রাশিয়ান যে মেয়েটার সঙ্গে করলো, মেয়েটা কি সিটিজেন ছিল ওখানকার? হ্যাঁ, মেয়েটা অস্ট্রেলিয়ার সিটিজেন ছিল। ওকে। কিন্তু এটা সে হাইড রাখলো, আমার কাছে চলে আসলো আমার বান্ধবীর মাধ্যমে। আমার বান্ধবীর মামা ওরই সাথে, মানে পাশাপাশি ফ্ল্যাটে ওরা থাকতো। কথাটা আমি বাউল ভাইকে বললাম, বাউল ভাইয়ের মাঝে মধ্যে ওর সাথে ফোনে কথা হতো। বলছি যে আপনি জিজ্ঞেস করবেন ওকে। জিজ্ঞেস করার পর টোটালি অস্বীকার করলো যে না, সে এরকম কোনো কিছু করেনি। কিন্তু বাউল ভাই আমাকে তখন বলতো যে তুমি ওকে ভুলে যাও, তুমি যেমন নতুন করে চলছো এভাবে চলো, নতুন করে স্বপ্ন দেখো, নতুন করে বাঁচো, তোমার লাইফে আরো অনেক শহীদ আসবে, এর চেয়ে অনেক যোগ্য ছেলে আসবে। তাহলে আর ও তো নাই। আর যখন কন্ট্যাক্ট ম্যারেজ করেছে শুনে তো আমি হতাশ হয়ে গেছি। একটা স্বপ্নই তো বাকি ছিল ওর সাথে, একটা স্বপ্নই তো বাকি ছিল যে সে ফিরে আসবে, কখনো না কখনো আসবে। তারপরেও কেন যেন আমার মনে হতো যে না, ও আসবে। আমি সেই অপেক্ষায় ছিলাম। তারপরেও মনে হতো, আমি ফিল করতাম যে ও আসবে। এর পিছনে যুক্তিটা কি আমি জানি না, হয়তো ওকে আমি বেশি ভালোবাসতাম, খুব বেশি বিশ্বাস করতাম, এ কারণে হতে পারে। কিন্তু এর মধ্যে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করলাম, ভাইয়ের কাছ থেকে গ্রাফিক্সের হাতেখড়ি হলো, জবের জন্য চেষ্টা করলাম, ট্রেনিং নেওয়ার জন্য বাইরে আসলাম। তারপর জব সার্চ করে ঢাকায় চলে আসা। 2008-এর কথা, আমি জবে ইন করলাম, জব করছি একটা আর্কিটেক্ট ফার্মে। আমার তখন স্বপ্ন হচ্ছে যে আমি জব করবো এবং আমার ক্যারিয়ারটাকে কিভাবে বিল্ড আপ করা যায়। পড়াশোনা আর সম্ভব চালিয়ে নেওয়া হচ্ছে না, কারণ ফ্যামিলি থেকে আমাকে অ্যাফোর্ড করছে না। তো ওখানে অতটুকুতেই থেমে গেছে। আমি তো জব করতেন সেই সময়, নিজের খরচে যখন জবে চলে আসছি তখন নিজের খরচই চলি। তবে বাসা থেকে একটা অ্যামাউন্ট প্রতি মাসে দেওয়া হয়, এটা খুব বেশি না, বেশি না হলেও প্রতি মাসে একটা অ্যামাউন্ট এখনো পর্যন্ত আমার জন্য বরাদ্দ আছে এবং এটা আমি পাচ্ছি। এর মাঝখানে আমার আব্বা স্ট্রোক করেন, অসুস্থ হয়ে পড়েন। তখন সবাই মিলে ধরে বসে যে 2টো মেয়ে তো বাকি আছে বিয়ের, এদের তো একটা ব্যবস্থা করতে হবে। চেষ্টা হয় আমাদের সম্পত্তি যেটা আছে, আব্বার যা কিছু বুঝে আব্বাকে যে আপনি ইয়ে করেন, উইল করে দেন ছেলে মেয়েদের নামে। এদিক দিয়ে সমস্যা ছিল যে আসলে আমার ভাইয়েরা চাচ্ছিল না, তো আব্বা সব মেয়েদেরকে 2 কাঠার প্লট দিবে এটা বলতেন। আর এখানে একটা প্রবলেম ছিল, আমাদের বিয়ের কোনো প্রপোজাল আসলে হঠাৎ কিন্তু পাত্রপক্ষকে আগেই বলে দিত যে মেয়েদেরকে 2 কাঠার প্লট দেয়। এখন এটার জন্য অনেক সময় প্রবলেম হয়ে যেত যে আসলে এটা তো পাবলিসিটি হয়ে গেছে, কিন্তু এখন তো আর এটা দিচ্ছে না আব্বা। আপুর বিয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভালো ভালো প্রপোজাল আসছে, কিন্তু ফ্যামিলি থেকে কেউ অ্যাক্টিভ না। ভাইয়ারা, আব্বা সবাই 4 ভাই আর আব্বা 5 জন একমত হতে পারেন না। আপুরও বিয়ে হচ্ছে না, আর আমাকে নিয়ে তো তখন কেউ মাথায় ঘামাচ্ছে না, কারণ আমার বড় জনই বাকি আছে। এখানে আমি যেটা বলবো যে আমার যে কথাটা বলার, আমার আব্বা এবং ভাইয়েরা তো আত্মীয় স্বজনরা সেটাই বলতো যে আপনি একটা প্লট বিক্রি করে 2টা মেয়ের বিয়ের জন্য ইয়ে করেন, টাকা ব্যাংকে রেখে দেন,
বিয়েটি যখন ঠিক হবে তখন ওটা বিয়ে দিবেন। আব্বা কিছুতে রাজি হতো না, বলছে যে আমি তো জমি বিক্রি করে মেয়েদের বিয়ে দেবো না, ছেলেদের বিয়ে করাইনি। আর এটার কারণ ছিল যে আমার বড় ভাই যে লাভ ম্যারেজ দিকে হচ্ছে যে মানুষ তো বলবেই যে বিয়ে হয় না, বিয়ের বয়স হয়ে গেছে, আত্মীয় স্বজনরাও বলে, এগুলি শুনতে ভালো লাগে না। আমাদের তো কোনো অপরাধ নেই, এখন গার্ডিয়ানরা উদ্যোগ নিচ্ছে না, আমরা কি করতে পারি? ভালো ভালো প্রপোজাল আসে, আর আমাদের কন্ডিশন ছিল গ্রামের মতো বিয়ে করবোই না, কিন্তু হচ্ছিল না, কেউ একমত হতে পারেনি। এসব নিয়ে অনেক ঝগড়াঝাটি ভাইদের মধ্যে হয়েছে। যখন এরকম চেষ্টা চলছে তখন আপনার বয়স কত? 24। And still you were waiting for Shohit, right? হ্যাঁ, আমি শহীদের জন্য ওয়েট করছি, আর আপুর তো বিয়ে হচ্ছে না, তো আমাকে নিয়ে মাথা ঘামাবে না। শহীদ কি আপনার সাথে যখন 1.5 বছর 2 বছর পরে কথা হতো তখন কি এটা বলতো যে আমি ফিরে এসে বিয়ে করবো? না, ও কিছুই বলতো না, কিন্তু আমি কেন মনে হতো যে ও আমার কাছে ফিরে আসবে, আমার ট্রু লাভ ওকে আমার কাছে ফিরে আনবে। দ্য ভেরি অনেস্ট ওপিনিয়ন, প্রিয় শ্রোতা। হতে পারে ও বোকা, হতে পারে ও যেটা করছে সেটা ঠিক না, কিন্তু ও ওর মনের এগেনস্টে যায়নি। ওর মন যেটা বলছে, অন্ধ ছিল বা যাই হোক না কেন, আপনারা হয়তো গেস করতে পারছেন ভবিষ্যতে কি হবে। ডোন্ট গেস, প্লিজ, অনুমান করেন না। শুধু একটা কথাই বলতে চাই যে ও ওর মনের এগেনস্টে এখন পর্যন্ত কোনো কিছু করেনি। সে যেভাবেই করুক না কেন, কারণ লাভ কখনো কখনো ব্লাইন্ড হয়ে যায়, কখনো কখনো ঠিক না, লাভ আসলে ট্রুলি ব্লাইন্ড থাকে, এবং কখনো কখনো একেবারে এক পাক্ষিক থাকে। তুমি যাই করো না কেন, আমি তোমাকে উপরওয়ালার হাতে সঁপে রেখেছি, সুতরাং তুমি একদিন না একদিন আমার কাছে ফিরে আসবেই। আর একটা কথা তো আছেই, যাকে ভালোবাসো তাকে ছেড়ে দাও, সে যদি তোমার থাকে তাহলে সে ঘুরে ফিরে তোমার কাছে ফিরে আসবে। অনেকভাবেই বোঝানো যায় নিজেকে, হয়তো ওভাবেই ও নিজেকে বুঝিয়েছে। হ্যাঁ, তারপর অ্যাসেট গুলা ভাগাভাগি করার একটা চিন্তা ভাবনা ফাইনাল পর্যায়ে যেয়ে ওটা আর হলো না। বড় ভাই এটাতে বিট্রে দিলেন, তখন ভাইয়ের সাথে আমার একটু বেয়াদবি করতে হয়েছে। যখন আমাদের ফ্যামিলি মিটিং হয় রাতের পর রাত, তখন কিছু কথাও বলতে হয়েছে। ভাইয়া বলতেন যে 18 বছর বয়সের পর আর কোনো দায়িত্ব থাকে না মেয়েদের প্রতি বাবার মার, এরপরে বিয়ে দিয়ে দিবে, আর যদি বিয়ে না করে ওটা নিজেরাই চলবে। যেহেতু ভাইয়ের কথা হচ্ছে যে আমরা রাজি হচ্ছি না, আমরা এটা সেটা। বড় বোন রাজি হতো না কেন? ও বলে চলে পুরুষ বিদেশী, বলে চলে পুরুষ বিদেশী, আর এরকম টাইপের ছিল, একটু অন্যরকম পার্সোনালিটি। হ্যাঁ, আর ওখানে বড় ভাইয়া যখন সেদিন মিটিং এ বললো যে মেয়েদের 18 বছর, তখন বললাম যেটা হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিতে, আমাদের দেশে না। আমাদের দেশের নিয়ম হচ্ছে যতক্ষণ পর্যন্ত মেয়েকে বিয়ে দেওয়া না হচ্ছে, স্বামীর ঘরে না দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাবারই দায়িত্ব থাকে। তো মেয়েদের ক্ষেত্রে যদি 18 বছর আইনটা মানতে হবে নিয়মটা, তাহলে ছেলেদের ক্ষেত্রেও একই নিয়ম। অন্তত বিয়ে করিয়ে দেওয়ার পর, ব্যবসা বাণিজ্য দিয়ে দেওয়ার পরে তো বাবার আর ছেলে সংসার চালানোর কথা না, তাহলে এখনো কেন আব্বার তোমাকে মাসে মাসে টাকা দিতে হয়? এইভাবে যখন ভাইয়ের সাথে কথা বললো, অবশ্যই বেয়াদবি হয়ে গেছে, আমি ওনার অনেক ছোট, কিন্তু পরিস্থিতির কারণে এসব বলতে হলো। এভাবেই আর কোনো সমাধান হলো না। তারপর আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে জব নিয়ে ঢাকায় চলে আসলাম, জব করছি। তারপর আমার আপু জবে চলে আসে। ছোট ভাইয়ের কিছুদিন পর ইটালির ভিসা হয়ে যায়, উনিও ইটালিতে চলে যান। বাসায় তখন আব্বা আম্মা আর হচ্ছে আমার সেজো ভাই ভাবি চলে আসে। এখন হচ্ছে যে আমার ঢাকার লাইফটা চলছি, আমি অন্য কোনো কিছুই চিন্তা করছি না। আমার চিন্তা একটাই যে আমি আমার ক্যারিয়ার বিল্ড আপ করতে হবে। বিয়ে নিয়ে ভাবতে পারছি না, যেহেতু ফ্যামিলি ভাবে না, আর বিয়ে তো তখন আমার মাথায় ওভাবে আসেই না। তখন আমি শহীদকে ফিল করি, অনেক প্রেমের অফার এসছে, কিন্তু আমি কাউকেই পাত্তা দিইনি। আর আমি জব করতে গিয়ে দেখা গেছে যে আমি জব করছি, কিন্তু আমার ফিজিক্যাল কিছু প্রবলেম আমি ফিল করছি, উইকনেসটা বেশি থাকতো। আমি ঠিক মতো খাওয়া দাওয়া করলেও তারপর আমি উইক হয়ে যেতাম, বেশি পরিশ্রম করতে পারি না। ডাক্তারের কাছে গেলে তেমন কোনো কিছু ফাইন্ড আউট হয় না, শুধু একটা জিনিস ধরা পড়ে যে আমার ব্লাডের হিমোগ্লোবিন লেভেলটা কম, ওটার জন্য আমাকে কিছু আয়রন ট্যাবলেট খেতে দেয়। এই তো আমি হোস্টেলে থাকি, আর বলে হোস্টেলে খাবার দাবার তো পুষ্টিকর খাবার তো হোস্টেলে হয় না, হয়তো সে কারণে। তারপর প্রতি মাসে আবার টেস্ট করানো হয়, 10 কিংবা 10+ হিমোগ্লোবিনের উপরে ওঠেই না। কিছু ছোট ছোট প্রবলেম ফিল করি, রাতে ঘুমের প্রবলেম। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে বলতো যে বিয়ে করলে ঠিক হয়ে যাবে, সব আপনার মেজর কোনো প্রবলেম নেই। তখন আমার ফ্রেন্ড সার্কেলরা একই কথা বলে, সেদিক থেকে বিয়ের কথাটা যখন সবাই বলে, তখন চিন্তা করলাম আসলে বাসা থেকেও উদ্যোগ নিচ্ছে না ওরভাবে। আত্মীয় স্বজনের মধ্যে হচ্ছে যে ফুপু আছে, মামি আছে, চাচি আছে, ওনারা বলে যে নিজেরা পছন্দ করে বিয়ে করে ফেলো, নিজেরা করে ফেলে, যেহেতু গার্জিয়ানরা জোরালো পদক্ষেপ নিচ্ছে না। কারণ ওনারা অনেকবার অনেক প্রপোজাল নিয়ে ফ্যামিলিতে গিয়ে ফেলিওর হয়ে ফিরে আসছে। ওদের কথা হচ্ছে ওরা টাকা পয়সা খরচ করে বিয়ে দিবে না, ওরা টাকা দিয়ে জামাই কিনবে না। তো বিয়ের এইসব কথার কারণে আমি বলতাম যে আসলে আমার যারা বলতো, আমার ক্লোজ একটা বান্ধবী ছিল, ওকে আমি বলছি আসলে এই ধরনের একটু প্রবলেম আছে, তো এখানে আমি বিয়েটা বললেই তো আর আমি বিয়ে করতে পারছি না। একদিন ও আমাকে বলছে যে আমার একটা কলিগ আছে, উনি বিয়ের জন্য পাত্রী খুঁজছেন, আসলে ওখানে তেমন কিছু লাগবে না, হয়তো অল্প ফর্মালিটিস শেষ হয়ে যাবে, তুই একটু দেখা কর। মানে তখন আপনি নিজে থেকেও চাচ্ছিলেন যে আপনার বিয়েটা হয়ে যাক? হ্যাঁ, আমিও চাচ্ছিলাম, যেহেতু ডক্টর আমাকে একটা সাজেস্ট করে আপনি বিয়ে করেন, আপনার যে প্রবলেম গুলো আপনি বলছেন সব
আপনার সলভ হয়ে যাবে। রিপোর্ট কি ধরা পড়লো? রিপোর্টে তখনো কিছুই আসেনি। আমি যেটা বুঝি যে ডক্টর আপনাকে বলছিল যে আপনার কিউরের জন্য আপনার বিয়ে করা উচিত, রাইট? বিয়ে বলতে যদি একদম সায়েন্টিফিক্যালি আসি, উনি আপনাকে একটা ফিজিক্যাল রিলেশনশিপের মধ্যে যাওয়ার কথা বলছিল, রাইট? সেটা আপনার কিউরের জন্য। কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে কি ধরনের প্রবলেম আপনার শরীরে আসলো, এটা আপনি পরবর্তীতে আবিষ্কার করতে পেরেছিলেন? হ্যাঁ, পরবর্তীতে যেটা আবিষ্কার হয়েছে যে আমার থ্যালাসেমিয়া আছে। থ্যালাসেমিয়া রোগটা এটা মাত্র 2 বছর আগে ফাইন্ড আউট হয়েছে। আর আমার ঘুমের প্রবলেমটা অনেক বেশি ছিল, আমার একেবারেই ঘুম আসতো না। এই যে অসুখটা যখন ধরা পড়লো, তারপরে আপনার কিউরের প্রসেসটা কি, লাইক কি করতে হয় আপনাকে রিসেন্টলি? আমাকে 3 মাস অন্তর অন্তর এখন ব্লাড নিতে হয়। পুরো ব্লাডটা কি চেঞ্জ করে ফেলতে হয়? চেঞ্জ করতে হয় না, আমার ব্লাডের যে সেলগুলি রক্ত উৎপন্ন করে, যে সেলগুলি, ওগুলোর কর্মক্ষমতা কম, সেই জন্য ব্লাডটা উৎপন্ন হয় কম, আর এই জন্য ঘাটতিটা থাকে, সেটা আমাকে বাইরে থেকে নিয়ে কভার করতে হয়। কি গ্রুপ আপনার? আমার ও পজিটিভ। এই মুহূর্তে আমার মাধ্যমে যখন রিকোয়েস্ট করলো দেখা করার জন্য, আমি ছেলেটার সাথে দেখা করলাম, ও আমাকে পছন্দ করলো, আমি ওকে পছন্দ হলো। তারপর সেল নাম্বার নিয়ে আমরা দুজন কথা বললাম। কথা বলে আমি বান্ধবীকে বললাম যে বিয়েটা কিভাবে হবে, আমার ফ্যামিলিতে প্রস্তাব নিলে তো তেমন একটা ইয়ে হবে না, তাহলে কিভাবে? বলছে তোরা কথা বলে তোরা সেটেল করে নে। তো উনি রাজি হলেন। আচ্ছা ঠিক আছে, আমাদের ওদিক থেকে কয়েকজন যাবে, অল্প কিছু ইয়ে করলে হবে। আমি আমার বাসায় জানালাম, আমার আপুকে জানালাম। তো আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আপনি বিয়ে করবেন? হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি বিয়ে করব, সেটা 2010 সালের ডিসেম্বর মাস। ফাইন, আমার দুটো কোশ্চেন আছে। একটা হচ্ছে সিদ্ধান্ত নেবার পেছনের কারণটা কি ডক্টরের প্রেসক্রিপশন, নাকি আপনি ততদিনে বুঝে ফেলেছেন যে শহীদ আপনাকে বিয়ে করবে না? প্রথম কারণ ডক্টরের প্রেসক্রিপশন, আর দ্বিতীয় কারণ হচ্ছে যে অলরেডি 10 বছর চলছে, এখন আমার মনে হচ্ছে যে না, শহীদ আর আমার জীবনে ফিরে আসবে না। 10 বছর আপনি ওয়েট করেছেন তার জন্য? আমি তো 99 থেকে 2010 ডিসেম্বরে আমি ডিসিশনটা নিয়েছি যে আমি বিয়ে করব। আপনার সম্পর্ক শুরু হলো 95 এর শুরুর দিকে বলা যেতে পারে? হ্যাঁ। ওকে, বিদেশে গেল কত বছরে? 4.5 বছরের মাথায়। 4.5 বছরের মাথায়, এপ্রিলে। ওকে, আপনি সিদ্ধান্ত নিলেন কবে বিয়ে করবেন? 10 বছর অপেক্ষা করার পর 11 বছর মাথায়, সেটা হচ্ছে যে 2010 সালে ডিসেম্বরে। 2010 সালের ডিসেম্বরে আপনি সিদ্ধান্ত নিলেন আপনি বিয়ে করবেন। তার আগে আপনি টোটাল বলা যেতে পারে প্রায় 15 বছর এই সম্পর্কে ছিলেন। 15 বছর বলতে আমি যেটা বোঝাচ্ছি, প্রথম 4 বছর এক ধরনের সম্পর্ক, পরে 11 বছর শুধুই অপেক্ষা, একতরফা অপেক্ষা 11 বছর, আর 4 বছর হচ্ছে এক ধরনের সম্পর্ক বলা যেতে পারে, যেখানে শুধুমাত্র ডিস্টেন্সটাই অনেক বড় ছিল, কিন্তু অ্যাটাচমেন্টটা অতটা বেশি কাছাকাছি যাওয়ার কোনো সুযোগ আপনাদের হয়নি। 11 বছরে ঘুম ভাঙলো জীবনের বাস্তবতা এসে। নাও ইউ আর টেকিং ডিসিশন টু ম্যারি, বিকজ ডক্টর সাজেস্ট করছে যে আপনার এই থ্যালাসেমিয়া রোগ থেকে বের হতে হলে বা এই ধরনের রোগ থেকে বের হতে হলে আপনাকে বিয়ে করতে হবে। এক, পরিবারের সাপোর্টটা সেরকম নেই, ইকোনমিক ব্যাকআপ বলতে আপনার জবটা, এবং 11 বছর লেগেছে ছেলেটার ঘোটা থেকে বের হতে, বিকজ আপনি ততক্ষণে বুঝে ফেলেছেন যে না, 11 বছরে যেহেতু হয়নি, প্রায় 1 যুগের বেশি আর হওয়ার কোনো পসিবিলিটি নেই। দিস ইজ দ্য হার্ড রিয়েলিটি, প্রিয় শ্রোতা। অপেক্ষার জায়গাটিতে যদি ওকে কেউ বোকা বলেন, তাহলে আমি বলবো যে মৈত্রীদেবীর একটা অসাধারণ উপন্যাস আছে, আপনারা যদি পারেন পড়ে নেবেন, ন হন্যতে। এই উপন্যাসটা মূলত উনি লিখেছিলেন মির্জা ইলিয়াদের লানুই বেঙ্গলি, বাঙালির রাত্রি নামে যে উপন্যাসটা আছে, সেই উপন্যাসের প্রতিবাদ বা এক ধরনের প্রতিবাদ ঠিক বলবো না, উত্তর দিতে গিয়ে হ্যাঁ ওখানে 30 বছর অপেক্ষা করেছিল। আমার মনে হয় আপনারা সবাই পড়েন। অপেক্ষার ব্যাপারটা আসলে কেউ সারাটা জীবনই পার করে দেয়, ও মাত্র 15 বছর পার করেছে, এভাবেও আপনি দেখতে পারেন। আবার কারো জায়গা থেকে এটা আসলে অনেক লম্বা একটা সময়। হ্যাঁ, 15 সেকেন্ড অপেক্ষা করতে চায় না অনেকে, 15 বছর তো অনেক বড় সময়। তারপর আপনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন, এবং এই সিদ্ধান্ত নেবার জায়গাটাতে বাছ বিচার করার সুযোগটা কতটুকু ছিল? কারণ যে মানুষটিকে বিয়ে করতে যাচ্ছেন তার সম্পর্কে জানেন কতটুকু, বা মনে চাওয়া কতটুকু, শুনি একটু। সুযোগটা খুব বেশি ছিল না, আমি খুব বেশি চিন্তাও করিনি। আমি অনেকটা নিজেই সিদ্ধান্তটা নিয়েছি, নিয়ে ফ্যামিলিকে জানালাম। ফ্যামিলিকে বললাম যে আমি এরকম একটা ছেলে দেখলাম, কথা বললাম, আর আমার ছোট ভাই ছিল, মামাতো ভাই, ওর সাথে ডিসকাস করলাম, ছেলের সাথে পরিচয় করালাম, ছেলে বোনের বাসায় গেলাম মিরপুরে, কথা বললাম। ও বলল যে আপু ওকে। ওটা আমি বাসায় বললাম। আমাদের সমস্ত সিদ্ধান্ত হচ্ছে যে তখন আমরা নিই না, ছোট ভাইয়ের অপেক্ষায় থাকি। ইটালিতে আগে জানানো হয় ভাই কি বলেন, তারপর ভাইয়ের সাথে পরামর্শ করা হয়। তো পরামর্শ করে আচ্ছা ঠিক আছে, ফ্যামিলি থেকে তখন শুরু করলো আয়োজন। এক্ষেত্রে কি হলো, ওরা যাবি শুধু কাবিন করতে, পরে অনুষ্ঠান করে উঠিয়ে নিয়ে আসা হবে। আমাদের এখানে আমার আগের বোনদের বিয়ে হয়েছে এরকমই, কাবিন হয়ে পরে আর অনুষ্ঠান হয়নি, কোনো না কোনো একটা অজুহাত দেখিয়ে শ্বশুর বাড়িতে নিয়ে যায়। সেই জন্য আমার মেজপ্পা বললো যে এখানেও এসে যদি একই ঘটনা ঘটে তাহলে তো ওর লাইফে একই রকম থাকবে। বিয়ের আগে কি আপনি ছেলেটার সাথে কথা বলেছিলেন? 15-16 দিনের মতো আর কি পরিচয়, বিয়ের ডেটটা ফিক্সড হওয়ার আগে এই সময়টুকু পেয়েছি। ছেলেটাকে তখন যতটুকু জেনেছিলেন ততটুকু আমাদেরকে জানান। ছেলেটা একটা বাইং হাউসে জব করতো, আহামরি কোনো ফ্যামিলির না। আপনার এজ ডিফারেন্স কত ছিল আপনাদের সাথে? আমি তখন 30। আপনি 30 আর ও 40, সো 10 ইয়ার্স ডিফারেন্স। ওকে ফাইন। তারপর আমার ফ্যামিলি থেকে এটা হলো যে আমরা তাহলে মোটামুটি ধরে নেব যে এটাই শেষ অনুষ্ঠান, আমরা এভাবে শুরু করব। টু বি অনেস্ট, আমাকে একটু বলবেন যে আপনি এই যে 30-তে আছেন, আপনার ভিতরে কখনো আপনি এটা ফিল করতেন কিনা যে আপনার বয়সটা তো বেড়ে যাচ্ছে? হ্যাঁ, ফিল করতাম। এটার জন্য লজ্জাও পেতাম, মানে একটু
খারাপও লাগতো, বাসায় গেলে বেশি খারাপ লাগতো। আর কোন আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতেও যেতাম না ঈদের টিতে ছুটিতে গেলে, কারণ গেলে একই প্রসঙ্গ ঘুরে ফিরে আসতো, তো নিজেরাই করে ফেলাম, খুবই নিজে ফিল করতাম। আর আমি বুঝাতে পারবো না ফিলিংসটা। তো এটা আমার মনে হয় যে সবাই বুঝতে পারবে যে তখন কি হয়, কি ফিল হয় যখন সবাই বলে। একটা মেয়ের জন্য আসলে কঠিন এই জিনিসটা ফেস করা। তারপর সিদ্ধান্ত নেওয়ার পর আমার বাসায় অ্যারেঞ্জ করা হলো যে আমরা গায়ে হলুদ টুলু সবকিছু করবো। হলুদে অ্যারেঞ্জ করা হলো, হলুদের অনুষ্ঠান সবকিছু চলছে। তো ওই রাতে হলুদ পরদিন ওদের যাওয়ার কথা, কাবিন হবে। হলুদের রাতে হঠাৎ করে ফোন করি ছেলেটা আমাকে জানালো যে ওরা পরদিন যেতে পারছে না। তখন আমি জিজ্ঞেস করলাম কেন? ওর বোনের জামাই কোন একটা প্রবলেম, বিজনেসের কাজে চিটাগং চলে গেছে, ওরা 1 সপ্তাহ পরে যাবে। তো এটা আমার ফ্যামিলিতে জানানো হলো, বললো যে ঠিক আছে আমরা 1 সপ্তাহ অপেক্ষা করবো। তারপর এটা নিয়ে বাসায় অনেক রাগারাগি হলো। আপু, মেজ আপু আমাকে বললো যে কেন এরকমটা হলো, মান সম্মান নষ্ট হবে, এটা সেটা। আমি তারপর ঢাকায় চলে আসলাম, ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, আর আমার ফোন রিসিভ করে না, ফোন একেবারে রিসিভ করে না। অন্য নাম্বার থেকে ফোন দিলে আমার ভয়েস শুনলে সে কেটে দেয়। আমি কোনোভাবেই জানতে পারলাম না যে কেন কথা বললো। তারপর আর বিয়েটা হলোই না, ভেঙে গেল সেখান থেকে বিয়ে। আমি হলুদের স্টেজে হলুদ হাতে মেহেদি পরে বসেছিলাম, সবাই আনন্দ করছে, ছবি উঠাচ্ছে, ভিডিও হচ্ছে। সেদিন সেখান থেকে বিয়েটা ভেঙে গেল। আমি জানি না কেন, কি কারণ। তারপর আমার এই কথা শুনে আমার এক বান্ধবী বলল, ফোন নাম্বারটা দাও, আমি চেষ্টা করি ওনার সাথে যোগাযোগ করার। সে নিল, কথা বললো। মেইন পয়েন্ট যেটা বের করলো যে ওর বোনের জামাই নাকি বলছে যে ওর মনে হয়েছে যে আমার আসলে শক্ত কোনো গার্ডিয়ান নেই, ওরা ওর কোনো গার্ডিয়ান পায়নি, সেই জন্য ওরা এগ্রি হয়নি। এটা এখানেই শেষ। আমি আবার একটা হোঁচট খেলাম, ফিজিক্যালি খুব সিক হয়ে গেলাম। তারপরে ওই মুহূর্তে আমি খুব কষ্ট করে জব করছিলাম। আমি বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করছি, শুধুমাত্র বেঁচে থাকার জন্য। আবার চলছি, জব করছি, একটা পত্রিকার সাথে জড়িয়ে গেলাম, ক্রাইম রিপোর্টার। যখন পত্রিকায় কাজ করলাম তখন স্যার কিংবা বন্ধুদের উৎসাহে ওরা বলল যে তুমি মনে হয় টিভি রিপোর্টিং এ গেলে ভালো করবা। ওদের সবার উৎসাহে আমি টেলিভিশন জার্নালিজম কোর্সে ভর্তি হয়ে গেলাম। কোর্স কমপ্লিট করে অলরেডি সিবিটিভি বিভিন্ন চ্যানেলে দিয়ে দিলাম। এখনো আবার সে ঘুরে ফিরে একটা কথা আসে, বিয়ে বিয়ে। কেউ আমাকে বিয়ের কথা বললে আমি বলি যে বলবেন না, একটা অনাথ মেয়ে আছে, যদি কেউ রাজি হয় তাহলে। তারপর এরকম হাসি ঠাট্টা তামাশার মধ্যেই বলতাম। একটা আপু ছিল, বড় আপু, উনি অনেক সময় বলতো যে বিয়ে করে ফেল না, কবে বিয়ে করবি? বলছে আপু দেখো তো আমাকে কে নিবে, যেখানে ফ্যামিলিতে যত কদর নেই, ইয়ানে ফ্যামিলি থেকে কোনো আগ্রহ দেখায় না, দেখো কোনো নানা দাদা পাও কিনা। এরকম দুষ্টুমি করতাম। এরকম দুষ্টুমি করতে করতে ওই আপু একদিন আমাকে সিরিয়াসলি বললো যে আসলে কি সিরিয়াসলি তুমি বিয়ে করবা? যদি করো, আমি একজন আমার কাছে মেয়ে খুঁজছে, তাহলে পরিচয় করাতে পারি। তখন আমি বললাম যে আসলে তুমি কতটা ভালো মনে করবে, বলছে কথা বলে দেখো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কথা বললাম, দেখলাম। ফার্স্ট দেখার পর ওনাকে আমার পছন্দ হলো না। তখন আমি ভদ্রলোকের সাথে ফোনে কথা বলা কন্টিনিউ করলাম। কন্টিনিউ করতে গিয়ে একটা সময় দেখলাম যে আমি ভদ্রলোককে আমার ভালো লাগতে শুরু করলো। আর আমি কিছুটা সংস্কৃতি মনা ছিলাম, সংস্কৃতি মনা মানুষদেরকে আমার ভালো লাগে, উনি সেরকম ছিলেন। আমি খুব কবিতা শুনতে পছন্দ করি, নিজে আবৃত্তি করতেও চেষ্টা করি। একটা কোর্স তো তখন করে ফেলেছি। আর আমার আরেকটা ইচ্ছে ছিল যে আমি টিভি নিউজ প্রেজেন্টেশন কোর্স করব, এবং টিভিতে নিউজ পড়ার একটা শখ আমার জাগলো। উনি উৎসাহ দিলেন আমার কথাটা শুনে, সেই ইয়াতেই ওনাকে আমার ভালো লেগে গেল। তখন বিয়ের প্রসঙ্গটা যখন আসলাম, বলছি যে আমার ফ্যামিলিতে তো জানানো দরকার। উনি পরে বলছে যে ঠিক আছে তুমি জানাও। আমি আমার আম্মাকে কথাটা বললাম। ওনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে উনি ম্যারিড ছিলেন অলরেডি, ওনার একটা মেয়েও আছে। আবার বিয়ে করার কারণ হচ্ছে যে ওনার ওয়াইফ, মেয়েটা যখন হয় তখন ওনার একটা মেয়েলি প্রবলেম হয়ে যায়, উনি ইনভ্যালিড হয়ে যান, সেই জন্য ওনাকে আবার সেকেন্ড বার বিয়ে করার চিন্তা করতে হচ্ছে। আমি আম্মাকে কথাটা বললাম, শুনে আমি ঠিক বুঝতে পারিনি, আপনি একটু আরেকটু ক্লিয়ার করবেন যে আসলে ইনভ্যালিড বলতে আপনি কি বোঝাচ্ছেন? হাজবেন্ড ওয়াইফের যে রিলেশনটা, ওই রিলেশনের ক্ষেত্রে উনি ইনভ্যালিড হয়ে যান। আর উনি সেজন্য কোনো ডিভোর্স হয়ে যায়? ডিভোর্স হয়নি, উনি ছিলেন, ওনাকে উনি রেখেছেন, উনি অনেক বেশি অসুস্থ ছিলেন, কোমায় চলে গিয়েছিলেন। ওনার বেবিটা হতে গিয়ে ওই সময় ওনার ওয়াইফ কোমায় চলে গেছেন। সেখান থেকে উনি ফিরে এসেছেন, বেঁচে আছেন, কিন্তু উনি অনেক অসুস্থ, অনেক রকমের প্রবলেম ওনার মধ্যে। এটা কি ওনার ওয়াইফের সমস্যা নাকি ওনার হাজবেন্ডের, মানে আপনি যার সাথে রিলেশন করতেছেন তার সমস্যা? ওনার ওয়াইফের সমস্যা। মানে ওনার ওয়াইফ ফিজিক্যালি মানে সাউন্ড না, তাই তো? উনি আর সক্ষম নন, এরকম একটা অবস্থায় চলে গেছেন। হাজবেন্ড তার জায়গায় ঠিক আছেন, তাদের একটা সন্তান আছে, তাই তো? এটা হচ্ছে সিচুয়েশন, এটা আপনাকে খুলে বললো বিয়ের আগে? হ্যাঁ। ওকে ফাইন। তারপর আম্মাকে বললাম, আমাকে বলার পর আম্মা বলছে যে ঠিক আছে তাহলে আমি লোক পাঠাই খোঁজ খবর নেওয়ার জন্য। এখন কোন সিদ্ধান্ত নিস না, আমি লোক পাঠাবো। আমি ওনাকে বললাম, বলার পর বলছে যে না, এটা বাড়াবাড়ি হয়ে যাবে, এত কিছু করার দরকার নেই, তোমাকে আমার ভালো লেগেছে প্রথম দিন দেখেই, আমাকে যখন তোমার ভালো লেগেছে আমরা মনে হয় সিদ্ধান্ত নিতে পারি। উনি একটা নাম করা কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন। ইডি ছিলেন? হ্যাঁ, ইডি।
আচ্ছা, নামটা জানতে পারি? ওনার নিকনেম হচ্ছে তপু। তপু এক্সিকিউটিভ ডিরেক্টর একটা কোম্পানি। ওনার তো বয়স তাহলে অনেক হওয়ার কথা। ওনার বয়স তখন 43। 43 মানে আপনার সাথে বয়সের ডিফারেন্স তাহলে কত দাঁড়াচ্ছে? 11 থেকে 12 বছর। হ্যাঁ। ওকে, তারপর কি করলেন আপনারা? উনি আমাকে সময় দিলেন না, সময় পিছাতেও চাইলেন না। একদিন আমরা ঘুরতে গেলাম আশুলিয়াতে। ওখানে কফি খেতে খেতে উনি কিছু কথা বললেন, ওনার সুখ দুঃখের কথা যেসব। উনি ওনার ড্রিম বলে যখন আমাকে বললেন আর কষ্টের কথাগুলো বললেন, আমার ওনার প্রতি একটা সিম্পেথি কাজ করলো। বেবির বয়স কত ছিল? বেবির বয়স বলতে বেবি না, মেয়েটার বয়স 24। And that times you were 30, 31. Only 6 and 7 years difference. কোশ্চেনটা কি কখনো এরকম হওয়ার ছিল আপনার কাছ থেকে যে আপনি আমার বয়সী মেয়েকে কেন বিয়ে করতে চাচ্ছেন, যেখানে আপনার মেয়ের বয়স মাত্র 4 বছর বা 5 বছর ডিফারেন্স? উনি চাইতেন যে মেয়ের ছোট এরকম না, মেয়ের চেয়ে অন্তত 1-2 বছরের বড় হোক। আর ওনার লজিক যেটা ছিল যে উনি বলতেন যে আমি তো জেনারেশন ক্রিয়েট করবো। ওকে, দ্যাটস আ গ্রেট লজিক। 30 পর অনেক সময় সমস্যা হয়। ফাইন, তারপর? হ্যাঁ, আমি রাজি হলাম। আর আমি আমার যে থ্যালাসেমিয়া রোগটা আছে সেটা ওনাকে খুলে বললাম। তাহলে তো ব্যাপারটা নেগেটিভ হয়ে যাওয়ার কথা। কেন বলছি, অলরেডি আপনি ক্রস করেছেন 30। উনি যদি বেবি বা জেনারেশন ক্রিয়েট করার কথা চিন্তা করেন, আমি ঠিক জানি না, অ্যাকর্ডিং টু ডক্টর প্রেসক্রিপশন 30 পরে অনেক সময় সমস্যা হয়। হ্যাঁ, এটা ওনার জানা থাকার কথা, যেহেতু উনি শিক্ষিত ছিলেন এবং একটা কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর। ইটস নট আ ম্যাটার অফ জোক। তারপরে যেটা সেটা হচ্ছে যে আপনার অলরেডি থ্যালাসেমিয়া পেশেন্ট আপনি, এবং আপনার প্রবলেম হতেই পারে। তো এত কিছু জেনে কেন আপনার প্রতি উনি ডেভোটেড হবেন? আমি তখন ওনাকে বললাম যে আমার থ্যালাসেমিয়াটা আছে, আপনি এটা সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে ডাক্তারের সাথে কথা বলে দেখতে পারেন। উনি আমাকে উত্তর দিলেন যে দেখো, আমি সমুদ্র সাঁতরানো মানুষ, পুকুর দেখে ভয় পাই না। আমি আমার ওয়াইফকে নিয়ে যে কষ্ট করেছি 10টা বছর, আর তোমার এই রোগটা তেমন কোনো কিছুই না। আমি এটা নিয়ে ভাবছি না, তুমি আমার উপর পুরোপুরি বিশ্বাস করতে পারো। তখন আমি বিশ্বাস করলাম, ভরসা করলাম, এই জন্য রাজি হলাম। কিন্তু আমার একটা আপডেট ছিল যে আমার খুব স্বপ্ন ছিল আমার এনগেজমেন্ট রিংটা ডায়মন্ড রিং হবে। উনি রাজি হলেন। আমরা গিয়ে ডায়মন্ড রিং পছন্দ করে কিনলাম। উনি আমাকে রিং পরালেন। বলা চলে যে আমাদের এনগেজমেন্ট হয়ে গেল। আর সেই মুহূর্ত থেকে আমি তখন ওনার বাগদত্তায় এভাবেই নিজেকে ভাবতে শুরু করলাম। বিয়েটা হয়নি তখনও বিয়েটা হয়নি। এটা হচ্ছে যে 2013 আগস্টের একদম শেষের দিকে, কিছুদিন আগের ঘটনা। কিছুদিন আগের ঘটনা। ডেট ঠিক হলো যে সেপ্টেম্বরের 6 তারিখ শুক্রবার বিয়ে হবে। ওই ডেটেই বিয়ে করতে রাজি হয়ে গেলাম। পছন্দ করে বিয়ে শাড়ি কিনলাম। বললাম যে আমি বউ সাজবো, বিয়ে করবো তো অবশ্যই বউ সাজবো। প্রত্যেকটা মেয়ের জীবনেই একটা স্বপ্ন থাকে। উনি বলছে যে এভাবে সাজিয়ে টাজিয়ে নিতে তো আমার বাসায় প্রবলেম হবে। আমি কিছু জানি না, কিন্তু আমার বউ সাজবো। ঠিক আছে, দেখা যাবে। উনি কি প্রথম ওয়াইফের কাছ থেকে পারমিশন নিয়েছিলেন? উনি নিয়েছেন, এবং আমি নিজেও প্রথম ওয়াইফের সাথে ফোনে কথা বলেছি। আমাকে বাসায় যেতে বলেছেন যে তুমি চলো আমাদের বাসায় কথা বলবা তোমার আপুর সাথে। আমি বলছি না, বাসায় যাবো না, আমাকে ফোনে কথা বলতে দিন। তো 2 দিন আমি আপুর সাথে বিয়ের আগে কথা বলেছি। আপু টোটালি পারমিশন দিয়েছেন, ওনার প্রবলেম গুলো খুলে বলেছেন। তপু সম্পর্কে ওর ব্যাকগ্রাউন্ড সবকিছু আমাকে তুলে ধরেছে। আপু আমাকে এভাবে বললেন যে ঠিক আছে তুমি আসো, তোমাকে আমি আমার ছোট বোনের মতোই গ্রহণ করে নিব। ওনার মেয়ের সাথে কথা বলেছিলেন? না, মেয়ের সাথে কথা হয়নি। কথা বলা হয়নি। আপনাকে বলেছিল বাসায় যেতে, আপনি বাসায় যাননি। নোট অন দ্যাট পয়েন্ট, প্রিয় শ্রোতা। এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আগেও বেশ কিছু বিষয়গুলোকে আমি নোট করতে বলেছি, এগুলো একটু মাথায় রাখতে হবে গল্পের শেষের জন্য। এত কিছুর পরে যে বাসায় আপনাকে এভাবে নিতে প্রবলেমটা কোথায়? লাইক আপনি শাস্তি যাচ্ছেন, উনি শাস্তি দিচ্ছেন না, বা এরকম কোনো কিছু? এটাই জানতে চেয়েছিলাম। আমি বলছিলাম যে যেহেতু আপুর পারমিশন আছে, তাহলে আপু নিজে এসে আমাকে সাজিয়ে গুছিয়ে বিয়ে করে আমাকে বাসায় নিয়ে যাক। উনি বলছে যে না, তুমি এই ডেটটা করো না, আমরা এমনিতে পরে তুমি বসে যাও। আমাকে আরেকটু বলবেন যে এই যে শহীদের জন্য এতদিন ধরে অপেক্ষা, আপনি কি শহীদকে জানালেন যে আপনি বিয়ে করতে চাচ্ছেন? শহীদ তো আমার সাথে কোনো যোগাযোগ করে না, এবং শহীদের কোনো সেল নাম্বার, কোনো অ্যাড্রেসে আমাকে কখনো দেয়নি। লাস্ট কবে যোগাযোগ হয়েছিল ঘটনার আগে? কত বছর আগে বা কত মাস আগে? ওই তো 2004 জুনে লাস্ট কথা হয়েছে। তারপর শহীদ আর কখনো আমার সাথে যোগাযোগ করেনি। এরপরে সে দেশে এসেছে, তারপরও যোগাযোগ করেনি। ও বিয়ে করেছে, আমার সাথে যোগাযোগ করেনি। বিয়ে করেছে কবে? 2011 সালের মার্চ মাসে। এটা কি আপনি জানতেন? হ্যাঁ, ও দেশে আসার পরপরই আমি খবর পেয়েছি শহীদ দেশে এসেছে। ওর বিয়ে যখন ঠিক হয়েছে সেটাও আমি জেনেছি, ও বিয়ে করেছে, কাকে কোথায় বিয়ে করেছে। আপনি আপনার জায়গা থেকে কোনো বাধা দেননি? আমি কোনো বাধা দিইনি, কারণ ও এসে আমার সাথে যখন একবারে যোগাযোগ করার চেষ্টা করেনি, একবারে যখন বাবুল ভাইকে জিজ্ঞেস করেনি লিজা কেমন আছে, বেঁচে আছে কি মরে গেছে, আমি আর প্রয়োজন মনে করিনি। আমি নিজে থেকে যাওয়া মানে অপমান বোধ করা। আমি আমার আত্মসম্মানের জায়গা থেকে আমি কখনই ওর সাথে যোগাযোগ করছি। সো দ্যাট পার্ট অলরেডি এন্ড, প্রিয় শ্রোতা। নতুন একটা সময় শুরু হচ্ছে, সেটা আরো 2 বছর পরে। ওকে, তারপর সেপ্টেম্বরের 6 তারিখ খুব সিম্পল ভাবে আমি রেডি হলাম। উনি আমাকে আমার বাসা থেকে গাড়ি দিয়ে নিয়ে আসলেন ওনার বাসা মালিবাগে একটা কাজী অফিসে। ওখানে আমি বলছিলাম আপনার ফ্রেন্ড সার্কেল কাউকে না কাউকে সাক্ষী হিসেবে রাখেন, যেহেতু আমার পক্ষ থেকে আমি কাউকে রাখতে পারছি না। উনি বলছে যে কাউকে লাগবে না, ঠিক আছে, একটা ছেলেকে রেখেছে, ওটা হচ্ছে ওনাদের অ্যাপার্টমেন্টের ওই সুপারভাইজার। ওই ছেলেটাকে আমার উকিল ভাব করে কাজী অফিসে আমাদের বিয়েটা হয়। সিম্পলি বিয়ে করে বাসায় গেলাম। গেট খুললেন আপু, মানে ওনার ফার্স্ট ওয়াইফ। প্রথম দেখা। ওনাকে আমি 5 ছুঁয়ে সালাম করলাম। উনি আমাকে বরণ করে নিলাম, ঘরে গেলাম, বসলাম। আমার বিবাহিত জীবনের এই শুরু। আপনি ওনার মেয়ের সাথে কথা বললেন, কি পেলেন এনভায়রনমেন্টটা? এনভায়রনমেন্টে ছিল
ওর রুমে গিয়ে বসলাম, বসার পর ওর মেয়েও আসলো, মেয়ের সাথে আমাকে পরিচয় করা হলো, মেয়ে সালাম দিয়ে কথা বললো, ভালো মন্দ কুশল বিনিময়, এবং ওর মেয়ের বিয়ে দিয়েছে, মেয়ের জামাই বাসায় ছিল। মেয়ের জামাইও বাসায় ছিল? মেয়ের জামাইকে ডেকে এনে পরিচয় করানো হলো। ঠিক আছে, এতটুকু পর্যন্ত ঠিক আছে। যখন জানলাম যে আমি দেখলাম মেয়ে প্রেগনেন্ট। ওকে। তারপর মেয়ের আরো পিচ্ছি বাচ্চাদের 3টা বাচ্চা, মেয়ের আরো 3টা বাচ্চা। আমি শকড হলাম। এগুলো আপনি জানতেন না আগে? জানতাম না। শকড কেন হলেন? মেয়েকে বিয়ে দিয়েছেন এতটুকু পর্যন্ত জানতাম, কিন্তু ওনার যে এতগুলো নাতি নাতনি আমার জানা ছিল না। ওকে, নাও এজ ইজ ম্যাটার ফর ইউ। নাতি হয়ে গেল বলি কি আপনি বয়সটাকে প্রাধান্য দিচ্ছেন নাকি? না, আমি বয়সটাকে প্রাধান্য দিচ্ছি না। আমি আসলে শকড হয়েছি যে এখন আমি কিভাবে আমার ফ্যামিলিতে আমি অ্যাপ্রোচ করবো। ওকে ফাইন, নাও কাম টু দ্য পয়েন্ট। একটা হচ্ছে যে ফ্যামিলিতে অ্যাপ্রোচ করার জায়গাটা তাকে থেকেই কঠিন ছিল। লাইক ওর একটা ওয়াইফ আছে, সে যেভাবে থাকুক না কেন, কোমাতে আছে বা হোয়াটএভার ইট ইজ, তার একটা মেয়ে আছে প্রায় আপনার সমবয়সী, কয়েক বছরের ডিফারেন্স। সেই জায়গাগুলো তো কঠিন অলরেডি ছিল, এখন যদি একটু কঠিন হয় সেটা সমস্যা কোথায়? হোয়াটএভার ইট ইজ, তারপর আপনার কাছে কমপ্লেক্স মনে হচ্ছে। তারপর হলেও আমি ইজিলি মেনে নেওয়ার চেষ্টা করলাম। এই তো সংসার জীবন শুরু হলো আমার। ওখানে আসলে সবকিছুই তো কাজের বোরা করে, আমি একজন অতিথির মতো, মানে মেহমান যেভাবে থাকে এভাবে থাকতে। একটা ডিসিমিলারিটি পেলাম, সেটা হচ্ছে যে আপনি যে ছেলেটার সাথে বিয়ে হওয়ার কথা হয়ে আপনার গায়ে হলুদের অনুষ্ঠান থেকে বিয়ে ভেঙে গেল, সেখানে আপনার একটা স্বপ্ন ছিল যে আমার সাথে যেন ব্যালেন্স হয়। কিন্তু আপনি এখানে যাকে বিয়ে করলেন সে একটা কোম্পানির, প্রিয় শ্রোতা আমি জানি কোন কোম্পানি, এটা আমার জায়গাটা থেকে বলাটা, অনুষ্ঠানের জায়গা থেকে বলাটা ঠিক হবে না। উনি যাকে বিয়ে করেছেন তিনি খুবই স্বনামধন্য একটা কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর, এবং তার তো ইকোনমিক স্ট্যাটাস অনেক রিচ হওয়ার কথা, অনেক হাই হওয়ার কথা। হ্যাঁ, ওটার 3টা ফ্ল্যাট আছে, পার্সোনাল গাড়ি আছে, কোম্পানির গাড়ি আছে। ফাইন, তো আপনার জায়গা থেকে অনেক স্ট্যাটাস অনেক হাই হয়ে গেল না? হ্যাঁ, এই কারণেই তখন আমি কোনো প্রবলেম মনে করিনি, কারণ তো উনি তো অলরেডি ম্যারিড, আর মনে মেয়ে আছে। তার জায়গা থেকে কিছু নেগেটিভ কিছু আছে? হ্যাঁ, নেগেটিভ আছে বলেই তো। দিস ইজ লজিক। ওকে ফাইন, তো তারপর কি হলো? ও পরদিনই অফিস করলো, অফিসে গেল, সকালবেলা বিদায় দিলাম। প্রথম হাজবেন্ডকে সকালে বিদায় দেওয়া, যেটা চা নাস্তা করিয়ে অফিসে গেল। সন্ধ্যা অপেক্ষা, মাঝখানে ফোন দিল, কথা হলো। সন্ধ্যায় ঘরে ফিরলো, আমি ওকে রিসিভ করলাম। এই তো এভাবে আমাদের চলতে চলো সংসার জীবন। আমি ওদিক দিয়ে খুব ভয় পাচ্ছিলাম যে ব্যাপারটা আমি মাকে কিভাবে জানাবো, আমার ফ্যামিলিতে কিভাবে জানাবো। ও আমার সাথে খুব ভালো ব্যবহার, চলছি প্রথম 1 মাস 2 মাস। এর মধ্যে মাকে একদিন সাহস করে আমি বলে ফেলছি। বলে ফেলার পর ওপাশ থেকে আমার মার ভয় ছিল, মনে হচ্ছে যে আমার মা মনে হয় সেন্সলেস হয়ে গেছে স্ট্যাটাস শোনার পর। আর আমি মাকে তো মিথ্যে বলতে পারবো না। ও আমাকে বলতো যে আমার সাথে কথা বলাও, শ্বশুর শাশুড়ি আছে, সালাম করবো, শ্বশুরবাড়ি যাবো না। আর আগে বিয়ে করেছি, ওখানে শ্বশুর শাশুড়ি ছিল না, এতে একটা মেয়েকে বিয়ে করেছিলাম। এখন তো আমার শ্বশুর শাশুড়ি আছে, মানে ও শ্বশুর বাড়ি যাওয়ার জন্য খুব বেশি ইয়ে করছিলাম, দেখাচ্ছিল। তো আমি বলছি যে একটু টাফ হয়ে যাবে, তো আস্তে আস্তে ম্যানেজ করতে হবে, আর তুমি তোমার ব্যবহার দিয়ে ওদের মনটা কি জয় করবা। বোথ ফ্যামিলি কমপ্লেক্সিটি, বিকজ ওর জায়গা থেকে, বিশেষ করে আমাদের আজকের যিনি অতিথি লিজার জায়গা থেকে একটা কমপ্লেক্সিটি আমরা দেখলাম যে ওর ফ্যামিলিতে ওর হাজবেন্ডকে নিয়ে যেতে পারছে না বিকজ অফ সোশ্যাল কমপ্লেক্সিটি। অ্যানাদার থিং ইজ দ্যাট তপুর জায়গা থেকে এক ধরনের কমপ্লেক্সিটি, তাকে পারছে না সে একেবারে বউয়ের মতো করে সাজিয়ে নিয়ে, যেটা লিজার স্বপ্ন ছিল সেভাবে ঘরে তুলতে। এই কমপ্লেক্সিটি গুলোও জীবনে রাখতে হচ্ছে, এবং একই সাথে জীবনের যে ব্যক্তিগত চাওয়া, সেই জায়গাটি তো একজন মানুষকে মেনে নিতে হচ্ছে। সবকিছু মিলিয়ে সামনের দিকে আসলে কি দাঁড়ায় সেটা এখন দেখার বিষয়, ফ্যামিলির সাথে যোগাযোগ করার জন্য, এবং আপনি তো আপনার জায়গা থেকে ম্যানেজ করার একটা চেষ্টা করছেন। ফাইন, তারপর আমার আম্মার সাথে ওকে আলাপ করে দিই ফোনে। তো আমার আম্মা সবকিছু পরেও মেনে নিয়ে বলছে যে বাবা, আমার মেয়ে যখন তোমাকে পছন্দ করে বিয়ে করেছে, এখন আমার মেয়েকে তোমার হাতে আমি তুলে দিলাম, তুমি দেখে রেখো। তখন বললো যে আম্মা, ওকে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওকে দেখে রাখবো। তো আমিও মনে মনে চিন্তা করতাম যে আসলে আমার যেরকম একটা সাপোর্ট দরকার ছিল, আমি মনে হয় সেরকম একটা সাপোর্টই পেয়েছি। জবের জায়গাটা কি হলো? জব ছেড়ে দিয়েছি। জব ছেড়ে দিয়েছি নিডনি। যদি আমার আর্থিক সচ্ছলতা থাকে আমার সংসারে, তাহলে আমি কষ্ট করে জব করবো না। সো যেটা হচ্ছে ইউ স্যাক্রিফাইস ইয়োরসেলফ। ওকে ফাইন, তারপর ভালো চলছে আমাদের সংসার। প্রতিদিন সন্ধ্যায় অপেক্ষা করা, হাজবেন্ড ঘরে ফিরবে, ওকে চা করে দেওয়া, খাওয়ানো। আমি একটু ক্রিটিক্যাল জায়গাতে যেতে চাই, এইগুলো না, লাইক আপনার যিনি বুবু ছিলেন বা বোন ছিলেন, লাইক বোন বলবো না কি বলবো আমি জানি না, সত্যি শব্দটা উচ্চারণ করতে চাই না, কেমন লাগে, অড লাগে, আপু ডাকতেন। তার সাথে তার রিলেশনশিপটা কেমন ছিল? লাইক আপনি ঘরের ভেতরে রিলেশনশিপটা ভালো ছিল। তবু হচ্ছে একটু হট মেজাজ, তখন রেগে যায়, একটু রাগারাগি করে, আবার সব ঠিক হয়ে যায়। ওনাদের ব্যাপারটা কেমন? আলাদা রুমে থাকতেন, ও থাকতো আলাদা। বিয়ের পর আমি পার্মানেন্টলি হয়ে গেছে, মানে ব্যাড শেয়ারটা ওটা বলতে গেলে 23 বছর ধরে নেই ওদের মধ্যে। কত বছর ধরে নেই? 23 বছর। ওনার বেবি হওয়ার পরেই তো উনি ইনভ্যালিড। 23 ইয়ার্স কোন চেষ্টা করেননি বিয়ে করার জন্য? হ্যাঁ, অনেক চেষ্টা করেছেন, বিয়ে ঠিক হয়ে ভেঙে গেছে। উনি অনেক গল্প বলেছেন যে অনেক জানতে গিয়ে দেখা গেছে যে হয় আমি পছন্দ হচ্ছে না আমার, কিংবা আমাকে ওরা পছন্দ করছে না, এরকম করে বিয়েটা হচ্ছে না। ওকে ফাইন, তারপর? তো আমার যে আপু
এবং ওনার মেয়ে, ওদের সাথে আমার রিলেশন খুব ভালো না খারাপও না। ও আমাকে কেন জানি বলতো যে তুমি ওদের সাথে খুব একটা মিশবা না, অ্যাভয়েড করবা। আমি বললাম যে অ্যাভয়েড করবো কেন, মনে মনে চিন্তা করলাম। আমি আবার আপুর সাথে মিশতাম, মিশলে আবার অনেক কথা শেয়ার হতো। আপু উনি আবার প্রাইমারি স্কুলের টিচার, উনি এখনো জব করেন, তবু শুধু টাকা এনে দেয়, পুরো সংসারটা উনি পরিচালনা করে। মানে আপনার বড় আপু যিনি, মানে আপু যিনি? হ্যাঁ হ্যাঁ, আপু যিনি। হ্যাঁ, সম্পর্ক ভালো, ঠিক চলতেছে, কিন্তু তবু মাঝে মধ্যে আমার সাথে একটা ঝামেলা করতো যে মানে খুব বেশি শ্বশুর বাড়ি যাওয়ার ইয়েটা নিয়ে। তো এটা সারা নিয়ে আমার সাথে একটু খিটিমিটি করা শুরু করলো। আর এটা কি একটু ধৈর্য তো ধরতেই হবে, যেখানে একটু উইক পয়েন্ট আছে। ও বলছে না আমার নাতি নাতনি আছে, তাতে কি হচ্ছে, তুমি কেনানি হচ্ছ, তোমার পেট থেকে তো কোনো সন্তান হয়নি। লজিক। তখন আমি বললাম আমার বিয়ে হয়েছে এখন বললে ওরা আসবে দেখতে নিতে, জামাই নিবে, এসে এগুলি দেখলে এত কিছু দেখলে কিন্তু সবাই ফেড আপ হয়ে যাবে। শেষ ভরসা ছিল আমার আম্মা আর আমার ছোট আপু। আমি দুইজনকে ম্যানেজ করার চেষ্টা করছিলাম। ওরা বলছে যে একটু সময় লাগবে, এই কথাটা কিভাবে বলি সবাইকে, আমাদের ছোট মেয়ের জামাই, আমরা চাই সম্মানের সাথে যেন সবাই নেয়, ওইভাবে ওরকম একটা পরিস্থিতি তৈরি হলে তখন বাসায় আনবো। কিন্তু তোর ধৈর্য ছিল না। বলতে যে কাজ করো, তুমি তো বাপি সন্তান, অনেক কিছুই পাবা, বলো তোমাকে ইয়ে করতে, কিছু সেল টেল করে টাকা পয়সা দিতে, এটা সেটা। আমি বলছি কেন, আমি কেন বলবো, আমার নিট কি এখন, এখন তো তুমি আছো, আর ওটা তো আমার বাবা মারা যাওয়ার পর তো আমি অটোমেটিকলি পেয়ে যাবো। এসব নিয়ে কথা কাটাতে তো একদিন 2 মাস পূর্ণ হয়নি, ওই মধ্যে একটা রাতে ওর সাথে আমার ঝগড়া হয়েছে। এমন ঝগড়া যে আমার গায়ে হাত তুলেছে, আমাকে থাপ্পড় মেরেছে, আমি ঘুরে পড়ে গেছি, তারপর সে আবার আমাকে লাথি মেরেছে। আমি একদম ঠান্ডা হয়ে গেলাম। আমি কাকে বিয়ে করলাম কি জেনে, আর এখন এটা কি দেখলাম। আপনার প্রপার্টি নিয়ে আপনার সাথে এরকম আচরণ করলো? এই শ্বশুর বাড়ি যাওয়া নিয়ে, এবং তোমাকে কেউ কোনো কদর করে না নাকি, তুমি ফেল না নাকি, এসব জানতো। হ্যাঁ, এভরিথিং জানতো। আর আমার ফ্যামিলিতে যে আমাদের রিলেশনটা ভাই বোনদের মধ্যে একটু ডিস্টেন্স আছে, এটাও আস্তে আস্তে তাকে আমি বলছিলাম। বলার পরে সে আমার এই উইক পয়েন্ট গুলো নিয়ে কথা বলা শুরু করলো। আমি ওর আগের মাথায় মোবাইল আছাড় দিয়ে ভেঙে ফেললাম। যাই হোক, এটা মিটমাট হয়ে গেল। ও পরে আমাকে সরি বললো, মেনে নিল। এটা হচ্ছে অক্টোবরের কথা। ঈদ গেল, ঈদের দিন আমরা খুব ঘুরলাম, মজা করলাম, ভালোই। নভেম্বরের দিকে এসে ওর মধ্যে আমি কিছু চেঞ্জ পাচ্ছি। ও জবের ক্ষেত্রে একটু বলতেছে যে ওর জবটা চেঞ্জ করবে, অফিস থেকে এরা বিএফ করে, এরকম একটু রাত করে বাসায় ফিরে, আর আমার কাছ থেকে কেমন জানি দূরে সরে যাচ্ছে। আগে যেমন ঘরে ঢুকেই দুহাত বাড়িয়ে আমাকে বুকে নিত, এখন না সেটা আমি ওর কাছ থেকে পাই না। আর ও কিন্তু মানে হুটহাটি আমি বলতে আই লাভ ইউ জান। আর আমিও একবার বলেছি ওকে, একদিন বলেছি। আমি মনে করতাম আমাকে অনেক ভালোবাসে, বিশাল একটা আশ্রয় ছায়া, আমি তো সেভাবেই আছি। এবং আমি অনেক চেঞ্জ হয়ে গেছে, আমার ঘুমের প্রবলেমটাও কমে আসছে, ফিজিক্যালি আমি অনেকটা স্ট্রং, ভালো ফিল করছি। নভেম্বরে যে ওর চেঞ্জটা, একদিন রাতে সে আসেনি, 19 তারিখ রাত 10:30 বেজে গেছে। আমি ফোন দিলাম, কি ব্যাপার তুমি এখনো বাসায় আসোনি, গাড়ি অনেক আগে চলে আসছে, ড্রাইভার চলে আসছে। বলছে আজকে তো আমি বাসায় আসবো না। বলছে তুই ফোন দিত, তুমি আমাকে সেটা জানাওনি। ও বললে যে আমি ফোন দিতাম, তো এখন তুমি দিয়ে ফেলছো, আজকে আসবো না। কোথায় থাকবা? ধানমন্ডি দেয় চাচার বাসায়। কেন, কি দরকার? বলে এমনিতেই থাকে না, পুরুষ মানুষরা কত কিছু করে, বাইরে থাকে, হোটেলে থাকে। বলছি এগুলি কোন ধরনের কথা, এটা কেন তুমি বাইরে থাকবো, হোটেলে থাকবা, প্রয়োজনটা কি? বলছে থাকি না, তুমিও রেস্টে থাকো। রেস্টে কি দরকার আছে? বলছে থাকো, আর সিনক্রেট করো না, ফোন রেখে দিছে। সে রাতটা আমি তো আর ঘুমোতে পারলাম না। সকালবেলা 8:30টার মধ্যে সে আসছে। ও আসছে দেখে উঠে আমি তাড়াতাড়ি গেলাম, কিচেনে ঢুকলাম, চা রুটি নাস্তা দিলাম। ও দেখি একটু দিতে দেরি হচ্ছে, এর জন্য চেঁচামেচি করছে। চা নাস্তা করে এই ফার্স্ট সে বেরিয়ে গেল, যা আমার সাথে কোনো কথা না বলে, এবং প্রতিদিন যাওয়ার আগে আমাকে কপালে চুমু খেয়ে আদর করে রেখে যেত। এই ফার্স্ট সেই কাজটা করেনি, রাগারাগি করে সকালবেলা অফিসে গেছে। আমি ভাবতে শুরু করলাম কি হলো, আমার ফল্ট কোথায়, খুঁজে পেলাম না। কিন্তু এটা নিয়ে আমি কোনো ঝামেলা পাকাতে চাইনি। এর আগে আমি একদিন ফলো করি, আমরা বসে আছি টিভি দেখছি, ও ফোনে এসএমএস লিখে, শুধু এসএমএস লিখে, ওর আসে আবার রিপ্লাই দেয়। 2-3 দিন দেখে একদিন আমি বললাম কি ব্যাপার, তুমি এত এসএমএস কাকে দাও, এত এসএমএস আসে কিসে তোমার? আমি বলছি দেখি দেখতে, দেখা আমাকে। ও দেখায় না, বলে না না এটা দেখার মতো না প্লিজ। আমি ফোনের জন্য জোরাজোরি করছি, ও কিছুতে আমাকে দেয়নি। ও আমাকে বললো যে ওর কলিগের ওয়াইফ হচ্ছে টিচার, তো ও তো অনেক সাহিত্যিক ভাষা টাষা দিয়ে টেক্সট করে হাজবেন্ডকে, দুইজন দুই জায়গায় থাকে, তো হাজবেন্ড ওরকম রিপ্লাই দিতে পারে না বলে ওকে দেয়। ও আবার ওই রকম করে লিখে কলিগের নাম্বারে সেন্ড করলে কলিগ ওয়াইফকে ফরওয়ার্ড করে। তুমি তোমার কলিগের ওয়াইফের জন্য এভাবে এইসব করবা কেন? বলছে আসলে মেয়েটা তো রংপুরে থাকে, ও ঢাকায় থাকে, ও যেতেও পারে না, সময় দিতে পারে না, তো মেয়েটা একটু কষ্ট পায়, ও ভয় পায় যদি ওকে আবার ছেড়ে চলে যায়, অনেক বড় লোকের মেয়ে বিয়ে করছে, তো আমি সংসারটা টিকানোর জন্য একটু হেল্প করছি। ও সেটা কোনো কথা হলো? তুমি আমাকে সময় না দিয়ে কলিগের সংসার টিকানোর জন্য সময় দিচ্ছ। একটু রাগারাগি হলো, পরে দেখলাম 2 দিন অফ, 2 দিন রাতের এসএমএস দেয় না। তারপরে আমাকে একদিন বলছে ডিসেম্বরে, বলতেছে যে কাজ করো, তুমি তোমাদের বাসা থেকে কিছুদিন বেরিয়ে আসো। আমি চিন্তা করলাম ও আমার সাথে খিটিমিটি করছে, তো কেমন জানি ডিস্টেন্স তৈরি হয়ে যাচ্ছে, আচ্ছা আমি যাই, ঘুরে আসি, হয়তো পরে আমার অভাব ফিল করলে ও নিজে থেকে আবার নিয়ে আসবে। তারপর গেলাম,
দিয়ে ফোন দিয়ে নামিয়ে দিয়ে ওই চলে আসলো, আমাদের বাসায় যায় না, আমাকে মানে আমাদের বাসা থেকে দূরে নামিয়ে দিয়ে আমি রিক্সায় চলে যাই। আপনার বাসার কাছাকাছি গিয়ে ও রিটার্ন চলে আসলো? হ্যাঁ, ওকে আমি ঢুকে। আপনার বাসার লোকজন জানতো যে জামাই পৌঁছে দিয়ে যাচ্ছে এরকম কোন ব্যাপার? হ্যাঁ, আমার আম্মা জানতো, আপু জানতো, কিন্তু তখন নেওয়ার সিচুয়েশন তৈরি হয়নি। ওরা সিরিয়াসলি ব্যাপারটা নিচ্ছিল যে জানুয়ারির মধ্যে ওকে বাসায় নেওয়া হবে। একটু অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা ওরা করছিল, সবাইকে জানি। আমি বাসায় ঢুকলাম, পরে আমাকে ফোন দিয়ে বললো যে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আছে। সন্ধ্যার পর আবার আমি ফোন দিলাম, ফোনে কথা বললো যে এক কাজ করো, বাসায় বলো তোমার টাকা লাগবে, তুমি অসুস্থ, 1 crore কিছু সেল করে 1 কোটি টাকা তোমাকে ম্যানেজ করে দিতে, অথবা 50 লাখ। বলছি কেন, আর আমার কি এমন কঠিন অসুখ যে আমার এত টাকা লাগবে? বলছে যে না, এটা বলো। তারপর বলছে যে আর ফোন টোন আমাকে দিও না, আমি ফোন দিলে কথা হবে, আমাকে ফোন দিও না। রেখে দিল। ঠিক আছে, পরদিন আমি অপেক্ষা করলাম, ফোন দিল না। তারপর দিন আমি ফোন দিলাম, রিসিভ করলো, কথা বললাম, ভালো কোনো বিহেভ করছে না। কেন ভালো বিহেভ করছে না আমি কিছু বুঝতে পারছি না। যে মানুষ আমাকে দিয়ে গেল সুন্দর করে, গাড়িতে বসে বসলো যে আমি কালকে যদি তোমাকে নিয়ে আসতে চাই তুমি কি আসবা? আমি বলছি কালকে যেন 2 দিন থেকে আসি। বলছে ঠিক আছে, যাও, কয়েকদিন থেকে আসো। সে লোক আমার সাথে এরকম ব্যবহার কেন করছে আমি হিসেব মিলাতে পারছি না। তারপর একদিন সে ফোন দিলাম, বলছে বগুড়া যাবে। বগুড়া এসে 5 তারিখ জানুয়ারি নির্বাচন যেদিন, ওদিন আমাকে হঠাৎ করে একটা অন্য নাম্বার থেকে ফোন আসছে। একটা মেয়ে আমাকে ফোন করে বলছে যে আপনি কি লিজা? আমি বললাম হ্যাঁ। আপনি তপুর ওয়াইফ? হ্যাঁ। আপনি কি জানেন তপু কোথায় আছে, কি করছে? বলছে তপুর বাসায় আছে। বলছে আপনি কি জানেন তপু যে বিয়ে করেছে একটা? কি বলেন আপনি? তপু বিয়ে করছে? কেন বিয়ে করবে? আর তপুর ওয়াইফ তো আমি। বলছে যে না, তপু একটা বিয়ে করেছে, তার ওয়াইফ এখন বাসায় আছে, আপনি যদি সেটা করতে চান বাসায় যান, হাতে নাতে আপনি সেটা প্রুভ করতে পারবেন। তখন আমি জিজ্ঞেস করলাম আপনি কি করে তপু কি চিনেন, আর আপনি কেন সব আমাকে জানাতে আসছেন? পরে বললো যে আমার সাথে তপুর পরিচয় ছিল, বিয়ের কথাবার্তা একসময় হয়েছিল, তখন আমি তপু সম্পর্কে খোঁজ খবর নিয়ে জানতে গিয়ে আমি জানতে পারলাম যে আসলে তপু জেন্টলম্যান না। তারপর আর আমি ওর সাথে যোগাযোগ করি না, কথাও বলি না, দেখাও করি না। ও অনেক মেয়েদের সাথে এরকম করে। একবার একটা মেয়ে ওর বাসার গেট পর্যন্ত পুলিশ নিয়ে গেছে, কিন্তু ওকে কিছুই করতে পারেনি। ও মেয়েদের সাথে চিট করে, আপনার সাথেও চিট করছে, আপনি বাসায় যান, গিয়ে ধরতে পারবেন। আমি বলছি যে আমি আগে ব্যাপারটা বুঝছি, আপনার কথায় তো আমি সব কিছু করবো না, আমার হাজবেন্ডকে আমি বিলিভ করি। তারপর ওকে ফোন দিলাম, ও আমার ফোন টোটালি রিসিভ করে না, কেটেই দেয়। আমি দুটো কোয়ারি খুব শর্ট করে বলতে হবে। এক নম্বর হচ্ছে আপনার ফোন নাম্বারটা এই অপরিচিত মেয়েটা পেল কিভাবে? জিজ্ঞেস করলাম আপনি কিভাবে পেলেন? ও বলল যে আমি ওর অফিসের একজনকে দিয়ে খুব কাছের, অনেক কষ্ট করে ও তপুর মোবাইল থেকে নিয়েছি। ওকে ফাইন। এই মেয়েটার সাথে তপুর একটা সময় সম্পর্ক ছিল? মেয়েটা সেটা বলল। ফাইন, তাহলে হয়তো কোনোভাবে কোনো রিভেঞ্জ নিতে চেয়েছে, যেটা আপনাকে জানিয়ে সেটা সে সম্পাদন করার চেষ্টা করছে। এই মেয়েটা জানলো কিভাবে যে একটা মেয়েকে বউ করে নিয়ে গেছে? বলছে যে আমি জানি, আমি তপুর সাথে অনেকদিন আমার মানে ফোনে কথা হতো, বিয়ের কথা যখন চলছে ওকে আমি জানার জন্য চেষ্টা করছি, জানাশোনা ছিল, তো আমি চেষ্টা করেছিলাম আরো মেয়েদেরকে জানানো, আমি পারিনি। আমি আপনার ফোন নাম্বারটা অনেক কষ্টে পেয়েছি, আমি চাই আপনার উপকার হোক। ফাইন, ওকে। তারপর? হ্যাঁ, তপু ফোন ধরছে না, আমি তো টেক্সট পাঠালাম, রিপ্লাই দিল টেক্সট দিও না, ভালো লাগে না, এসব আর ভালো লাগে না। আমি তো আরো অস্থির হয়ে গেলাম, মেয়ে আমাকে এই কথা বলে থেকে তপু আমার সাথে খারাপ ব্যবহার করছে। আপনি কি তপুকে বললেন যে তুমি বিয়ে করেছো, এই ধরনের কথা বলছে কিভাবে? না, আমি বলিনি কিছু। বল তপু তখন জানুয়ারি 8 তারিখ রংপুর যাবে ওর ওয়াইফকে নিয়ে, ওই মেয়েটাকে আমাকে ইনফরমেশন দিল। 8 তারিখ রাতে আমি আপনাকে ফোন দিলাম, আপু তপু কোথায়? বলছে তপু বাসায়, কি করে ঘুমায়, 12:30 বাজে। তপু কখনোই 12:30 ঘুমায় না, ওরা 2টার আগে ঘুমায় না। আমার খুব কষ্ট হচ্ছিল, কেমন জানি যন্ত্রণা হচ্ছিল, এভাবে অস্থির রাত কেটে গেল। পরদিন ফোন দিলাম, কথা হলো, খুব সুন্দর কথা হলো। কোথায় তুমি? বগুড়া। মিলে গেছে মেয়ের কথার সাথে, সে রংপুর যাবে, বগুড়া যাবে, কিসে গেছে যে নতুন অফিসে জয়েন করবে, সে অফিসের কাজে করতে। তারপর আমি ওকে একটা টেক্সট পাঠাই, ওর পার্সোনাল নাম্বারে, অফিসের নাম্বার ছাড়া। 2 মিনিট পর ফোন আসে, আমি ভেবেছি তপু ফোন দিয়েছে। ফোন রিসিভ করার পর দেখে একটা মেয়ে ফোন দিয়ে বলতেছে, এই আপনি কে? আপনি এই নাম্বারে এসব কি লিখে পাঠিয়েছেন, এসব এসএমএস করছেন কেন? বলছে আপনি কে? আপনি কেন এই ফোন থেকে ফোন দিলেন, আর আপনি এসএমএস কেন পড়লেন? আমি তো এসএমএস করছি আমার হাজবেন্ডকে। বলছে কে আপনার হাজবেন্ড? আমি বলছি তপু আমার হাজবেন্ড, আমি তো তপু নাম্বারে পাঠিয়েছি, আপনি কে? বলে আমি কি সেটা আপনার জানা দরকার নেই, কিন্তু আপনি কি এখনো সেই স্বপ্ন নিয়ে বসেছেন যে তপু আপনার হাজবেন্ড? বলছে হ্যাঁ, স্বপ্ন কেন, রিয়েল। বলে না, আপনি ভুল করছেন। আমি ভুল করছি মানে? আপনি কি, আপনি পরিচয় দেন। আমার পরিচয়ের সময় হলে আপনি পাবেন। মেয়ে ফোন রেখে দিল। আমি তপুকে 2টো নম্বরে ফোন দিই সারাক্ষণ, সেই রাত মানে ওই মেয়েটা ফোন রিসিভ করে। তারপর দিন তপুকে আমি ফোন দিলাম, তপু অস্বীকার করলো। বলছে মেয়েটা কে? বলে এই আমি তোমার সাথে কেন? কোনো অ্যান্সার করতে পারে না। আমি মেয়েটার সাথে তোমার রিলেশনটা কি? পরে বললাম আমি শুনলাম তুমি নাকি বিয়ে করেছো আরেকটা, তুমি কি তাকে বিয়ে করছো? মেয়েটার নাম হচ্ছে মিলা। বলে না, বিয়ে করিনি। আমি তাহলে ওর সাথে তোমার অবৈধ ফিজিক্যাল রিলেশন? ও বলছে যে তুমি কি মনে করো আমি এরকম মানুষ? আমি তাহলে কাল রাত 1:30 আমি যখন তোমাকে ফোন দিলাম, মেয়ে কেন ফোন রিসিভ করলো? এবং মেয়ে আমাকে এই ধরনের কথাই বললো। মানে তখন পথে ছিলাম। বলছে না, পথে ছিল না, আমি বাসায় আসছি, তুমি ঢাকায় এসো, আমি ওখানে যাচ্ছি। বলছে না তুমি বাসায় যেও না, ঝামেলা হবে। কি ঝামেলা হবে? আমার অনেক বিপদ হবে, সমস্যা হবে। আমি ওসব কিছু জানি না, আমি যাবো। তুমি বাসায় গেলে আমি বাসা ছেড়ে দেবো, তাহলে ওদেরকে দেখতে যাওয়া হবে না। আমি বাংলাদেশি যে প্রাতে তুমি থাকো, আমি সেখানেই যাবো, আমাকে যেতেই হবে। পরে আমাকে বল তুমি যদি বাসায় আসো আমি সুইসাইড করবো। আমি ওকে আদর করে বাবু ডাকতাম। আমার কিচ্ছু করার নেই বাবু, আমাকে যেতেই হবে।
ও বলতেছে যেও না, বাসায় তোমাকে ঢুকতে দেবে না, থানা পুলিশ করা আছে, গেটে নিষেধ করা আছে। কেন থানা পুলিশ করা আছে, গেটে নিষেধ করা আছে, কি বলছো? মেয়েটা পাশ থেকে বলছে তপু তোমাকে ডিভোর্স করছে। বলছে তপু আমাকে ডিভোর্স করেছে? আমি বিলিভ করি না, কেন ডিভোর্স করবে? আমি বললাম তপু তুমি তোমার নিজের মুখে বলো। বলছে হ্যাঁ। কবে? ডিসেম্বরের 15 তারিখ। ডিসেম্বরের 15 তারিখ? আমরা তো ডিসেম্বরের 16 তারিখে আমাকে তুমি আমার বাবা বাড়ি রেখে আসছো, 15 তারিখ তো দুজন একসাথেই ছিলাম। পরে মেয়েটা বলছে তুমি তখন বাসায় ছিলাম? বলছে হ্যাঁ ছিলাম। এটা শুনে তো আমার মাথা উড়ে গেছে, কেন তুমি আমাকে ডিভোর্স করছো? কিছু বলে না, চুপ করে আছে মেয়েটা পাশে। আমি তো ক্রেজি হয়ে গেলাম, আমি বললাম আমি কালকেই যাচ্ছি থানায় ডায়েরি করে, তারপর আমি বাসায় উঠবো। আমি দেখে আমাকে কি আটকায়, আমার বাসায় আমাকে যেতে। যে কথা সেই কাজ। জানুয়ারি 13 তারিখ সকালবেলা আমি রওনা দিলাম। এসে আগে কাজীর সাথে কথা বললাম, কাজী অফিস থেকে কাবিননামা উঠালাম। কাজী আমাকে তালাকের যে নোটিশ, একটা পেপারস ফটোকপি হাতে দিল। বলছে হ্যাঁ উনি আপনাকে তালাক দিয়েছে। আমি বাসার গেটে গেলাম, কোনো প্রবলেম হলো না। ওই মুহূর্তে দেখলাম আপু স্কুল থেকে ফিরতেছে, আপুর সাথে কথা বলতে বলতে বাসায় ঢুকে গেলাম। বাসায় যাওয়ার সাথে সাথে ওর মেয়ে আমাকে দেখে ওকে ফোন করেছে, ও 15-20 মিনিটের মধ্যে বাসায় চলে আসছে। লক করা থাকে আমাদের রুমটা, একটা চাবি ওর কাছে, একটা চাবি আমার কাছে। তো আমি চাবি খুলে রুমে গেলাম, ঢুকলাম, রুমে ব্যাগটা রেখে দেখি যে আমার রুম থেকে রুমে আর আমার কোনো জিনিসপত্র নেই। জিনিসপত্র কোথায়? আমি জিজ্ঞেস করছি কাজের বউদের, বলে আছে এদিকে আছে আপু। আমি চেঁচামেচি শুরু করছি, কেন আমার জিনিসপত্র আমার রুমে নেই কেন? পরে ও আসলো, ও এসে সালাম দিলাম, বললাম কেমন আছো বাবু? বলছে ভালো, তুমি কেমন আছো? ভালো। দরজা বন্ধ করে দিয়ে বললো বসো। হাতে কিছু পেপার ধরিয়ে দিল, ধরিয়ে দিয়ে বললো পড়ে দেখো। পরে দেখলাম যে ডিভোর্স পেপার। সে কি, এটা কি করছো? আমি যে কাজী অফিস থেকে তালাকের নোটিশ নিয়ে এসেছি সেটা এখনো বলিনি। বলছে কেন, এটা কেন? আর মিলা মেয়েটা কে? আমি শুনেছি তুমি বিয়ে করেছো, সত্যি? ও বলছে হ্যাঁ। বলছে ওর সাথে আমার 3 বছর আগে বিয়ে হয়েছে, ও তখন আমেরিকা চলে যায়, আমার সাথে অ্যাডজাস্ট হয়নি, আমার সাথে একসাথে থাকবে না, এই জন্য চলে গেছে। আমাকে আমেরিকা নিয়ে যেতে চাইছে, আমি যাইনি, ও চলে গেছে। আমি বুঝতে পারিনি ও ফিরে আসবে। ও ফিরে এসে যখন তোমার কথা জানছে আমাকে অনেক রকমের ভয় দেখাচ্ছে, ইয়ে করছে। একদিন সিভিলে র্যাব নিয়ে এসেছিল বাসায়, সেই জন্য তোমাকে আমি তাড়াতাড়ি সরাই দিয়েছি, তোমাকে তোমাদের বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। আর এই কাজটা আমি মন থেকেই করিনি, আমি ট্র্যাপে পড়ে করেছি, ওর ভয়ে আমাকে করতে হয়েছে, চাপের মুখে করে। ফলে তুমি আমার সাথে চিট করেছো। ও তখন কাঁপতে শুরু করলো, আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো যে আমি বলি মন থেকে কিছুই করিনি, আমাদের ডিভোর্স হয়নি, আমি একবার মুখ দিয়ে তালাক শব্দ উচ্চারণ করিনি, তুমি যেমন ছিল তেমনই আছো। আমি একটা ঝামেলায় জড়িয়ে গেছি, একটা ঝড় আমার জীবনে আসছে, আবার এটা ঠিক হয়ে যাবে, তুমি এখন কিছুদিন হোস্টেলে থাকো, আমি তোমাকে টাকা পয়সা দিব, তারপর সব ঠিক হয়ে যাবে, আবার ইয়ে হবে। আমি বলছি না, এটা আমি মেনে নেব না। আমি তখন আবার বললাম যে যদি ডিভোর্স হবে তাহলে তো এখানে আরো কিছু প্রশ্ন আছে, আমার দেনমোহর ভরণ পোষণ। বলছে হ্যাঁ সেটা তুমি ওকে ফোন দাও, ও দায়িত্ব নিয়েছে, ও দেবে। আমি তখন মেয়ের সাথে কথা বললাম, মেয়ে বলছে ঠিক আছে তোমাকে আমি 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেবো, আর তুমি টেনশন করো না, ঠিক আছে তুমি ইয়ে করো। আমাকে তবু বসতেই দিচ্ছে না, তাড়াতাড়ি বেরোনোর জন্য এমন একটা সিচুয়েশন তৈরি করছে, সবাইকে দিয়ে আমার জিনিসপত্র কাজের বোড়া রেডি করে। আমি তখন কি করব তখন ভাবতে পারছিলাম যে আমরা ওই মুহূর্তে কি করা উচিত। আর ও কাঁদতে কাঁদতে এমন ভাবে বলছে তুমি যদি থাকো আমার অসুবিধা হবে, ও হয়তো রাতে র্যাব পাঠিয়ে আমাকে অ্যারেস্ট করাবে। যেখানে আমার ওর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা, সেখানে আমাকে হেল্প করার জন্য আমি হোস্টেলে চলে গেলাম। তারপর রাতে ফোনে কথা হলো, একই কথা। মানুষের হাজবেন্ড তো 4-5 বছর বিদেশ থাকে না, তুমি ধরে নাও এরকম। আমি তো তোমার সাথে দেখা করবো, আমি দেখা করলে মিলাকে সেটা আটকাতে পারবে? আর আমি তো তোমার পাশে আছি, ভালো মন নিয়ে থাকো, শক্ত মন। কবে আসলেন আপনি হোস্টেলে? ওই জানুয়ারি 13 তারিখ ওই দিনে। রাইট নাও ইউ আর ইন দ্য হোস্টেল। হ্যাঁ হোস্টেল। তারপর ও আমাকে টাকা পয়সা দিয়ে বলছে, ওই সময় ও আমাকে হাতে 2000 টাকা ধরিয়ে দিয়েছে। তা বলছে আমার হাতে টাকা নেই, স্যালারি পেলে দেবো, স্যালারি আটকেছে, হেন তেন, আর আমাকে টাকা পাঠায়নি। আরেকদিন পরের দিন কথা হলো, বলছে যে ভালো মন নিয়ে থাকো, আর তুমি সেদিন বিধবা হবে যেদিন আমি মারা যাব। তুমি আমার ভালো বউ, আমাকে ভালো বউ রাখতো, তুমি আমার ভালো বউ ছিল, আমার ভালো বউ আছে। মিলা কোথায় আছে? মিলা তখন রংপুরে। মিলা কি ওর বাড়িতে থাকে এখন? মিলার ফ্ল্যাট ধানমন্ডিতে, তবু মিলার সাথে থাকে। আর আপনি আপনার আপুকে জিজ্ঞেস করেছিলেন যে এই জিনিসটা কেন আপনি হাইড করলেন? জিজ্ঞেস করেছি, ওরা কোনো উত্তর দেয়নি, সবাই মাথা নিচু করেছিল। তখন আমি সবাইকে বলেছি দেখো তোমাদের সম্মানের দিকে তাকিয়ে এবং তোমার আব্বুকে আমি রেসপেক্ট করি এবং ভালোবাসি, সেই জন্য আজকে আমি। আপনার ডিভোর্স পেপারে উনি ডিভোর্সের কি কারণ দেখিয়েছে? ডিভোর্স পেপারে যে কথাগুলো লিখেছে আমার সমস্ত পেপারস এখানে আছে। আপনি আমাকে পেপারস দিবেন একটু? আমি এগুলি পড়ে বলছি তুমি তাহলে এগুলি কেন লিখেছ? ও বলছে এগুলি লেখার জন্য লিখতে হয়। এটা কাবিননামা, এটা লিগাল নোটিশ, ওটা কাজী অফিস থেকে পাঠানো তাদের। হোয়াট ইজ দ্য রিজন? আপনি এটা পড়েন। বনিবনা না হওয়া, শারীরিকভাবে অসুস্থ আপনাকে বলা হয়েছে, প্রতি 15 দিন পর পর শরীরে রক্ত নিতে হয়, 48-49 ঘন্টার আগে ঘুম থেকে উঠতে পারে না, সাংসারিক কোনো কাজকর্ম করতে পারে না, স্বামীর সাথে সহবাস করতে পারে না, স্বামী স্ত্রীর মিলনও
বংশবৃদ্ধিতে অক্ষম ইত্যাদি। নাও আপনি আমাকে একটু বলেন তো, এই যে কজগুলো দেখালো, এগুলোর কোনো ডাক্তারি সার্টিফিকেট সে দেখাতে পেরেছে? না, কোনো ডাক্তারি সার্টিফিকেট না। ইভেন আমি বলছি যে আমি চ্যালেঞ্জে যাবো, কেন তুমি আমাকে ফিজিক্যালি আনফিট বললা? না ফাইন, আমি বলি আপনাকে, সেটা হচ্ছে যে এই জিনিসগুলো যখন সে কোন একটা অর্গানাইজেশনের প্রেক্ষাপটে করবে, লাইক এটা তো একটা গভর্নমেন্ট ইনস্টিটিউশন, সো গভর্নমেন্ট ইনস্টিটিউশনে তাকে অবশ্যই এগুলো প্রুফ দেখাতে হবে, লাইক ডাক্তারি সার্টিফিকেট দেখাতে হবে, এগুলো বাকিগুলো দেখাতে হবে। এগুলো সে কোথা থেকে ম্যানেজ করেছিল, বা ম্যানেজ করেছিল কিনা, নাকি ঘুষ দিয়ে করেছে? কোনো কিছুই তো দেয়নি, ওরকম কোনো সার্টিফিকেট নেই। আপনাকে যেখান থেকে এটা দেওয়া হয়েছিল সেখানে যোগাযোগ করেছেন? হ্যাঁ। ওনারা কি বলেছে আপনাকে? কাজী বলছে যে উনি নিজে মুখে এসে বলছে, আরো অনেক কথা বলছে যেগুলো কোনোদিন সত্য হলেও কোনো হাজবেন্ড ওয়াইফের বিরুদ্ধে বলে না। ফাইন, এটা তো উনি ওনার জায়গা থেকে বলেছে, কিন্তু কাজী কেন এই জিনিসগুলোকে নিয়ে একটা জিনিস করে ফেলবে? কারণ কাজীর কাছে তো এগুলো ডকুমেন্টস থাকতে হবে। দেখুন, আপনাকে বলছে যে আপনি শারীরিকভাবে অসুস্থ, এটা তো ডকুমেন্টস ডাক্তারের কাছ থেকে নিতে হবে, বা বাকি আপনি প্লিজ একটু নিজেকে কন্ট্রোলে রাখুন। একটা যেটা হচ্ছে যে এই যে ঘুম থেকে উঠতে পারেন না, সেটা ঠিক আছে, উনি এগুলো প্রত্যেকটা ডাক্তারি সার্টিফিকেট দরকার ছিল। ডাক্তারি সার্টিফিকেট ছাড়া তো এটা হওয়ার কোনো লজিকই নেই। আমার রক্ত নিতে হয় 3 মাস অন্তর, এটা সে বিয়ের আগে জানতো, সে এখানে লিখেছে 15 দিন অন্তর। আপনার কাবিন নামে কি কথাটা উল্লেখ ছিল যে আপনার শরীরে এই জিনিস? না, কাবিন নামে উল্লেখ ছিল না। আমি উকিলের সাথে যোগাযোগ করলাম, সবকিছু খুলে বললাম, উকিল বলছে এটা আপনার সাথে অন্যায় করেছে। ঠিক আছে, এখনো আমার সাথে কোনো যোগাযোগ করে না, টাকা পয়সা খরচ কিছু দিচ্ছে না। আমি হোস্টেলে কিভাবে চলবো? বাধ্য হয়ে আমি আমার বিয়ের একটা রিং সেল করে দিয়েছি, সেটা দিয়ে আমার গত মাস চলে গেছে, কিন্তু এই মাস আমি কিভাবে চলবো আমি জানি না। আপনার ফ্যামিলি জানে? আমার ফ্যামিলি ব্যাপারটা জেনেছে যখন বাই পোস্টে পেপারস গুলো পাঠিয়েছে, চেয়ারম্যানের হাতে পড়েছে, আমার বাসায় আমার ভাইয়ের হাতে পড়েছে, ওরা খুলে পড়েছে। তারপর আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছি কি এবং কেন হলো। তুমি নিজেই যখন একটা কাজ করলা সেটা কেন টিকাতে পারলা না? তাহলে এরকম সিদ্ধান্ত কেন নিতে গেলে? আর এখন আমাদের যে ফ্যামিলির যে মান সম্মানটা নষ্ট হয়েছে, এটা তুমি কিভাবে ফিরিয়ে আনতে? আপনার ভাইয়ের জায়গায় আমার কিছু বলার আছে। প্রথম কথা হচ্ছে জায়গা থেকে আমার কিছু বলার, ব্যক্তিগত জায়গা থেকে যদি এই কোশ্চেনটা আমাকে সে করতো, আমি তাকে একটা উচিত জবাব দিয়ে দিতাম। উচিত জবাবটা হচ্ছে যে এটা এক ধরনের বেয়াদবি করা। বেয়াদবি দুটো জায়গা থেকে। নাম্বার 1 বেয়াদবি হচ্ছে যে সংসারের স্ট্যাটাস বা ফ্যামিলির স্ট্যাটাস টেকানোর জন্য তার নিজের বোন, তার যে একটা প্রবলেম হচ্ছে, একটা ছেলেকে বিয়ে করেছে, সেই ছেলেটি আসতে চাইছে তাদের সংসারে, সেই জায়গাটা বারবার বাধাপ্রাপ্ত করা, এই ভাওতামি স্ট্যাটাসের কোনো প্রয়োজন নাই। প্রথম কথা হচ্ছে এটা এক। 2 নাম্বার হচ্ছে একটা ফ্যামিলির সাথে যদি বন্ডেজটা তৈরি হতো, আপনাদের এত স্ট্রংগেস্ট একটা ফ্যামিলি, সেখান থেকে যদি একটা বন্ডেজ তৈরি হতো, তাহলে এই ধরনের ঘটনা ঘটার ক্ষেত্রে এই ছেলেটি অন্তত 10 বার চিন্তা করতো, কারণ ওর পাশে একটা ফ্যামিলি ব্যাকআপ আছে। সেখানে ভাই দাঁড়িয়ে এত বড় বড় কথা বলার কোনো লজিক নেই। হ্যাঁ, আপনি এখন কিভাবে চলছেন? আপনার ইকোনমিক স্ট্যাটাসটা কি এখন? এই মুহূর্তে তো বললাম না, গত মাসে আমার রিং সেল করে চলেছি, কিন্তু এই মাসের হোস্টেল চার্জ তো আমার বাকি পড়ে গেছে। কিভাবে চলবো আমি জানি না। আমি ওদের সাথে দেনমোহর, ওরা আমাকে কথা দিয়েছিল 1 সপ্তাহের মধ্যে দিবে। দায়িত্ব নিয়েছে মিলা, যে তার সেকেন্ড ওয়াইফ বলে দাবি করে, যেটা হাইড করে আমাকে সে বিয়ে করেছে, আমার সাথে চিট করেছে। আপনি কোনো লিগ্যাল অ্যাকশনে গেছেন? আমি কোনো লিগ্যাল অ্যাকশনে এখনো যাইনি। আমি চেয়েছিলাম ওর বিরুদ্ধে আমি কোনো বাড়াবাড়ি করবো না, কারণ ওকে আমি ভালোবেসেছি, এখনো বাসি। বলছে আমার দেনমোহর এবং ভরণ-পোষণের টাকা দিয়ে দিবে 1 সপ্তাহের মধ্যে। 1 সপ্তাহ হয়নি, ফেব্রুয়ারি 1st উইকে দিবে, 1st উইকে হয়নি। এখন কজ দেখাচ্ছে, মেয়ে বলছে যে টাকা তোমাকে আমি দিয়ে দেবো, কিন্তু তোমার বাবা মা এবং এলাকার চেয়ারম্যানকে রাখতে হবে, এই 3 জনকে না রাখলে টাকা দিবে না। তখন আমি বললাম যে দেখো, টাকা তো আমি নিব, আর সেটা তো আমি করব, কেন তোমরা তাদেরকে চাচ্ছ? আমার ফ্যামিলি তো এখন আমাকে ফ্যামিলি মেনেই নিচ্ছে না। আমার যেটুকু আশ্রয় ছিল, তবু আমাকে ডিভোর্স করে সে আশ্রয়টা শেষ করে দিয়েছে। ও আমাকে হাতে হাতে পেপারস গুলি দিয়েছিল, এটা আমি যেভাবে ম্যানেজ করতে পারতাম। আর যখন ওদের হাতে বাই পোস্টে গিয়ে পড়েছে, এখন তো ফ্যামিলিতে প্রায় সবাই জেনে গেছে। আমার এলাকার চেয়ারম্যান, আমার চাচা, উনি জেনে গেছেন। এখন আমি আমার ফ্যামিলিতে হয়ে গেছি, এলাকায় হয়ে গেছি। আমি আর ওই এলাকায় পা রাখতে পারবো না। ওকে বলে দিই, স্যার কোনদিন তুমি এখানে এই ফ্যামিলিতে ঢুকবা তো দূরে থাকে, এই এলাকায় পা রাখার চিন্তা করবা না। বিকজ অফ ইউর ফ্যামিলি স্ট্যাটাস, রাইট? মাই ফ্যামিলি স্ট্যাটাস। তারপরেও এখন তবু আমার ফোন রিসিভ করে না। আমি ফোন দিলে মিলাকে দিয়ে ফোন ধরাই, টেক্সট দিলে মিলাকে দিয়ে রিপ্লাই দেওয়ায়। আমি বলছি যে দেখো, তোমরা যদি ভালো ভালো না তো, তাহলে আমি আইনি অ্যাকশনে যেতে বাধ্য হব, কারণ এটা আমার অধিকার। আমাকে ডিভোর্স করেছো, তবুকে বললাম ইটস ওকে। এত কিছু লেখার কি দরকার ছিল? কেন আমাকে এত মিথ্যা অপবাদ দিয়েছো? আমি তো চ্যালেঞ্জে যাবো। নো ফাইন, ইটস নট ওকে। প্রথম কথা হচ্ছে আপনাকে সংসার করবে না, ইটস নট ওকে। আপনি আপনার জায়গা থেকে যদি লিগ্যাল অ্যাকশনে যেতে চান, তাহলে আপনাকে আপনার অধিকার বুঝে নিতে হবে। এক, আপনি লিগ্যাল অ্যাকশনে যাননি এখন পর্যন্ত, একটা চরম বোকামি আমার জায়গা থেকে আমি মনে করি। ডোন্ট বি ইমোশনাল ফুল। হ্যাঁ, নাম্বার 1 থিং, দেখুন, যে ছেলেটি নিজেকে সেভ করার জন্য আপনাকে এত বড় একটা বিপদের মুখে ঠেলে দিতে পারে, হ্যাঁ, তার দিকে চিন্তা করে আপনি নিজেকে আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশের মতো এরকম একটা সমাজে মেয়েরা কি পরিমাণ ইনসিকিউর থাকে। আপনি আজকে ফার্মের একটা হোস্টেলে আছেন, আপনার কোনো ভরণ পোষণ নেই, কিছু নেই, আপনি বাধ্য হবেন কিছুদিন পর অন্যায় পথে যাওয়ার জন্য। এবং আপনি নিজেকে একটু কন্ট্রোল করুন প্লিজ। আমার মনে হয় ভেঙে ফেললে হবে না। এখানে বলি কি ভাই, ইভেন সে এই ধরনের টেক্সট যদি আপনার ফোনে আপনি দেখেন এখন আছে, আমাকে বলে যে ঠিক আছে, আমি টাকা দিয়েছি না, চলতে কষ্ট হচ্ছে, দেখো ব্যবসা করে চলো। 2 দিন আগে আমার মাকে ফোন দিয়ে মিলা
পুলিশ এসে বলছে যে আপনার মেয়ে যে ঢাকায় থাকে কিভাবে চলে কি করে জানেন? আমার মা জিজ্ঞেস করছে কি করে, বলছে হোটেলে থেকে তো দেহ ব্যবসা করে, এগুলো যদি পত্রিকায় ছবি দিয়ে দেয় আপনাদের কি সম্মান বাড়বে? আর আপনার বুড়ো হাজবেন্ডকে যদি পুলিশ দিয়ে অ্যারেস্ট করে নিয়ে এসে আপনাদের ফ্যামিলি কি সম্মান বাড়বে? আপনি একটু আমার কথা শুনবেন মনোযোগ দিয়ে প্লিজ। আপনি রং অ্যাঙ্গেলে হাঁটছেন। আমি চাচ্ছিলাম না কোনো আইনি ঝামেলায় যাই, তো পরে এই কথাগুলো আজকে আমি জীবনের গল্পেও আসতাম না যদি ওরা আমাকে যে কথাটা দিয়েছিল ভালো ভালো দিয়ে দিবে, যদি দিয়ে দিত আমার টাকা পয়সা, আমি আমার জীবনের একটা অ্যাক্সিডেন্ট এবং ভাগ্য, আমার ভাগ্যে এটাই লেখা ছিল। আমার স্বামী ভাগ্য ভালো না, আমার যে স্বপ্ন ছিল যে আমি সংসার করব, আমার বেবি হবে, স্বামী সংসার, এসব হয়তো আমার কপালে নাই। এটা চিন্তা করে আমি হয়তো নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতাম। আপনি টাকাটাকে বড় করে দেখি কি আপনি জীবনের গল্পে এসেছেন? না না, টাকাটাকে বড় করে আমি দেখিনি। আমি তোমাকে লাভ করি বলেই কোন আইনি অ্যাকশনে যেতে চাইনি, কারণ আমি জানি আইনি অ্যাকশনে গেলে তো এটা জানাজানি হয়ে যাবে। আপনার তো সবকিছু শেষ করে দিয়েছে, তারপর আপনি ওকে লাভ কেন করতে যাবেন? কারণ সে আমার হাজবেন্ড ছিল এবং এখন আমি ডিভোর্স থেকে মেনে নিই না, আমি গ্রহণ করতে পারি না। আমি জানি যে বাঙালি নারীদের এই যে সফট কর্নার, এটা অনেক সম্মানের, এটা অনেক ভালো লাগার, কিন্তু কথা হচ্ছে যে এটা কতদিন থাকবে? যখন আপনি বাস্তবের মুখোমুখি হবেন, চরম রূঢ় বাস্তবের মুখোমুখি, এখন তো হননি, আরো কিছুদিন পরে হয়তো হবেন, এবং আপনার শরীরের এই অসুখ, আপনার এডুকেশনাল স্ট্যাটাস, আপনার নো ক্যারিয়ার, ইউ ডোন্ট হ্যাভ এনি মানি, দুনিয়ার সমস্ত রিয়েলিটি একটু পরপর আপনার সামনে আসতে থাকবে এবং আপনি অনেক বেশি ফেড আপ হয়ে যাবেন। আপনার বাবার অনেক প্রপার্টি আছে, তারপরও আপনার কোনো ব্যাকআপ নেই। ইউ হ্যাভ লট অফ ব্রাদার অ্যান্ড সিস্টার, দে ডোন্ট হ্যাভ এনি সাপোর্ট ফর ইউ। সবকিছু মিলিয়ে আপনি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন, সেখান থেকে এই যে হাজবেন্ডের প্রতি এই ধরনের দায়িত্ববোধ, ভালো লাগার প্রতি এই ধরনের দায়িত্ববোধ, কিংবা ওই খুব অবাক ভাবে তাকিয়ে থাকা কবে আপনি দিনমোহরের 1 লাখ টাকা পাবেন। আমি অবাক হয়ে গেছি এরকম একজন মানুষ আপনাকে বিয়ে করেছে মাত্র 1 লাখ টাকা দিনমোহর দিয়ে। এইগুলো যে 3 লাখ টাকা খুব বেশি টাকা না। 4 লাখ টাকা থেকে 1 লাখ ওষুধ, আর 3 লাখ টাকা যেটা এখন আমি পাও না। আচ্ছা, তো আপনি হয়তো 3 লাখ টাকাকে পুঁজি করে একটু বাঁচার স্বপ্ন দেখছেন, এগুলোই তো ফ্যাক্ট। আমি জানি অনেক কমপ্লেক্সিটি আপনাকে ফেস করতে হবে, কিন্তু এটা আমরা বলতে পারি সরকার এবং সরকারি সহায়তায় বাংলাদেশের নারীর অধিকার রক্ষা করার জন্য বিভিন্ন অর্গানাইজেশন থেকে শুরু করে আইনি যে ব্যাপারগুলো আছে সেগুলো অনেক শক্তিশালী। হ্যাঁ, হতে পারে আপনার পেছনে কোনো ব্যাকআপ নেই, আমরা বলতে পারি যে আপনি দরকার হলে নারীর যে সংস্থাগুলো আছে সেগুলোর সাথে যোগাযোগ করুন। আমি গিয়েছিলাম, আমি আসলে আশানুরূপ সাহায্য পাইনি। সব জায়গায় দেখি যে টাকা পয়সা কম হলেও বেশি হলে লাগবে, আর ওরা জানে যে আমার হাতে কোনো টাকা নেই। সো আমাকে বলে যে উকিল তোমার চেহারা দেখে কাজ করবে না, তার জন্য টাকা লাগবে যেটা তোমার নেই। আর তুমি বাড়াবাড়ি করতে গেলে মিলা আমাকে সব কথা বলে যে তোমাকে ফু দিয়ে উড়িয়ে দিব, আমাকে মাইনাস করে দিবে পৃথিবী থেকে, এ ধরনের হুমকি দিচ্ছে। আরো নোংরা কথা বলে যে আমাকে লোক দিয়ে গণধর্ষণ করাবে। বলছে কেন এসব করছে, আমার অন্যায়টা কি? অন্যায় করলে তপু করেছে, তুমি তপুকে শাস্তি না দিয়ে আমাকে কেন দিচ্ছ? সে বলছে যে সেটা পরে দেবো, কিন্তু আমার বিরুদ্ধে ও মাঠে খেলতে নেমেছে। ওর বাবা নাকি মেজর, দুলাভাই ম্যাজিস্ট্রেট, ওদের পাওয়ার দেখাচ্ছে, টাকা এবং ক্ষমতা সবকিছুই পাওয়ার দেখিয়ে আমার সাথে ব্যবহার করছে। এখন তপুর সাথে আমি কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারি না, আমি ফোন দিলে তপু ফোন রিসিভ করে না, আমার সাথে কথা বলে না। আর এখন আরো একটা মেয়ে আমাকে ফোন দিয়ে বলে স্টিল নাও তপু ওই মেয়ের সাথে 5 বছর আগে রিলেশন ছিল, এই মেয়ের সাথে এখন ফোনে কথা বলে, আমাকে যে রিসেন্টলি ডিভোর্স করলো আর মিলা ওর লাইফে আছে, এগুলো এখন হাইড করে এখন সে তার ফোন প্রেমালাপ চালিয়ে যাচ্ছে মিলার অগোচরে। সেই রেকর্ড মেয়েটা আমাকে ফোনে বাজে শুনিয়েছে। আমি ঠান্ডা হয়ে গেছি। যে মেয়েটা আপনার সাথে এতটা কথা বললো বা এতটা থ্রেট করলো বা করে যাচ্ছে, র্যাবের ভয় দেখাচ্ছে, এ করছে, ওই মেয়েটা কিছু বিয়ে করেছে? মিলা দাবি করছে মিলা তপুর স্ত্রী। আমি ওদের কাবিনামা দেখতে চেয়েছি, ওরা আমাকে দেখায়নি, শুধু বলছে যে মিলা বলছে যে তুমি কি মনে করো যে আমি তোমার মতো বোকা আর এত কাঁচা কাজ আমি করবো? ফাইন, রাইট নাও আপনি আমাকে বলেন আপনার প্ল্যানটা কি? আমি এখন কি করবো, আমি দিশেহারা, সিদ্ধান্ত নিতে পারছি না। এখন এই মুহূর্তে আমার কাছে এই 3 লাখ টাকা আর আমি 3 মাসের ভরণ পোষণ আরো 50,000 করে 1.5 লাখ, মানে টোটাল 4.5 লাখ টাকা দাবি করেছি। এটা আমার কাছে অনেক বড় কিছু আমার লাইফে বেঁচে থাকার জন্য। ফার্স্ট ইউ ওয়ান্ট টু সাস্টেইন, দেন আপনি যেটা করতে চান আপনি অ্যাকশনে যেতে চান। আমি অ্যাকশনে যেতে চাই, কিন্তু তার জন্য আমার ইউনিট অফ ব্যাকআপ। ওকে ফাইন। প্রিয় শ্রোতা, ও যে কথাগুলো বললো এখানে, সেই জায়গাটা থেকে আমরা কিছু অ্যাঙ্গেল ট্রাই করবো রাইট নাও, যেটা এই গল্পের বিভিন্ন জায়গা থেকে সেটা সম্ভব। আমরা জানতে চাইবো যে এই ধরনের অ্যাঙ্গেল থেকে একটা মেয়ের জন্য কি করণীয় আছে, সেই ইকোনমিক ব্যাকআপটা কি হতে পারে। 1, 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে ও যার এগেইনস্টে এই কমপ্লেনগুলো করেছে তার পরিচয় আপনারা জানেন না, আমরা পরিচয়টা হাই করি, তার সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করব, এবং এই যে চেষ্টার ব্যাপারটি সেটা পুরো সপ্তাহ জুড়ে চলেছে। এই মুহূর্তে শাকিল সেই বিষয়গুলো এখানে উপস্থাপন করবে। আমরা শাকিলকে অনুরোধ করছি পুরো বিষয়টি তুলে ধরার জন্য, কি বলেছে তারা তার এগেইনস্টে, এবং এই মুহূর্তে যে মেয়েটি আমাদের সঙ্গে জীবনের গল্প বলছে লিজা, তার আসলে দাঁড়ানোর জায়গাটা কোথায় সেগুলো আমরা একটু জানার চেষ্টা করছি। একটা ডিসেবল ইন টার্মস অফ আর মেন্টালিটি এন্ড ফিজিক্যালি, তাকে দেখতে মনে হবে যে অ্যাপারেন্টলি শি ইজ ওকে, বাট সে হাইড করেছে। এর আগেও 2 টাইমস শি গট মেরিড এন্ড বাসের ঘর থেকে তার 2টা হাজবেন্ড পালাইছে আগে। যেহেতু আমার যতটা না অবস্থা তার চেয়ে সে বেশি মনে করে, সো দ্যাট ওয়ান কাইন্ড অফ ব্ল্যাকমেলিং এ সে ব্যস্ত আমাকে নিয়ে। আর সে মানসিক এবং শারীরিক ক্ষতিগ্রস্ত। সে মনে করে সে প্রতারিত, আমি মনে করি আমি প্রতারিত। যেহেতু একজন পুরুষের জন্য ফিট না, অতঃপর বিয়ে করা ঠিক নাই। এটা করে হি স্পয়েলড মাই টাইম,
She spoiled my career. She spoiled my social life. টাকা পয়সা যদি পেতে হয়, she must come with her guardian. Guardian বলতে তার ব্লাড রিলেটেড ভাই অথবা তার ফাদার। আর তাকে ফোন নাম্বার দেওয়া আছে, she can talk to my advocate. এটা আমার উকিলই সেটেল করে ফেলবে, আমার জড়িত হওয়ার দরকার নেই। কারণ ওই চাপ বদল আমার জীবনে কলঙ্কের সামনে আর আমি যেতে চাই না। লিজাকে 90 দিনের মধ্যে যদি সে ডিভোর্সটা উইথড্র করে তাহলে লিজার চাওয়ার সাথে এখানে পাওয়ার মিল হলো, কিন্তু যদি সে উইথড্র না করে তাহলে লিজাকে ধরেই নিতে হবে যে এই তালাকটা অ্যাক্সেপ্ট হয়ে গেল, তার যতটা দেনমোহর আছে সে সম্পূর্ণটাই দাবি করতে পারবে এবং যতদিন পর্যন্ত তার হাজবেন্ড তাকে ডিভোর্সের আগে অতীত ভরণ পোষণ সে দাবি করতে পারবে এবং ডিভোর্স পরবর্তী 3 মাস পর্যন্ত মেনটেন্যান্স সে দাবি করতে পারবে। বলতে যে লিজা একটা অ্যাডাল্ট মেয়ে, তার রাইটস এস্টাবলিশ করার জন্য তার পরিবারের লোকের তার সহযোগিতা দরকার নাই, সে একাই তার এটা রাইটস দাবি করতে পারে। আইনি সহায়তা লাভের যদি কোনো জায়গা না থাকে তাহলে তো অবশ্যই আইন ও সালিশ কেন্দ্রে আসলে এখানে বিনামূল্যে আমরা আইন সহায়তা দিয়ে থাকি। চেষ্টা করব যে তার কোনো ধরনের মামলা ফাইলিং না করে তার হাজবেন্ড যদি দিয়ে দেয় তাকে আমরা নোটিশ করব। নোটিশে যদি সে মনে করে যে হ্যাঁ তার দিয়ে দেওয়া উচিত তাহলে তো খুবই ভালো, যদি না দেয় তাহলে লিজার পক্ষ থেকে যত দূর পর্যন্ত মামলা, এটা হচ্ছে ফ্যামিলি কোর্টে, তারপরে যদি তার আপিল হয় হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, যত দূর পর্যন্ত যাওয়া লাগে তার অধিকার আদায়ের জন্য, তাহলে আইন সালিশ কেন্দ্র বিনামূল্যে তার এই মামলাগুলো চালাবে। হ্যালো 8920 যারা শুনছেন তাদের জন্য আমার একটা মেসেজ হলো, অনেক ক্ষেত্রেই মেয়েরা ডিভোর্স নোটিশ পাওয়ার পর খুব বেশি ভেঙে পড়ে। এখন সময় এসছে এই ভেঙে পড়া থেকে বের হয়ে আসার জন্য তাদের দাঁড়াতে হবে নিজের পায়ে। আর্থিকভাবে যখনই একজন সক্ষম হবে তখনই কথায় কথায় এই ধরনের ডিভোর্সের প্রবণতাও কমে আসবে বলেই আমাদের বিশ্বাস। ধন্যবাদ শাকিল। আপনারা শেষে কিছু বলার আছে? আমার আই নিড হেল্প। আমি এখন একদম শূন্য, আমি দিশেহারা হয়ে গেছি, আমার পায়ের তলায় মাটি নেই, আমি কিভাবে আবার উঠে দাঁড়াবো বুঝতে পারছি না। আমি শুধু এটা জানি যে আমার হেল্প দরকার। কি বলবো, আসলে কিছু বলার নেই। এবং আমি জব সার্চ করছি, কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি কিভাবে চলবে সেটাও আমি জানি না। আপনার এই মুহূর্তে একটা জব দরকার, যে কোনো ভাবেই হোক, 1। আর 2 নম্বর হচ্ছে আপনার একটা আইনি সংস্থার যিনি আপনাকে বিনা অর্থে সাহায্য করতে পারেন, ইনিশিয়াল স্টেজে সেরকম একজন মানুষ দরকার। লাইক হ্যাঁ, এখন হচ্ছে যে আমি শুধু আমার দেনমোহর আর খরপোশের টাকাই আদায় করতে চাই না, যেহেতু আমাকে এত হ্যারাসমেন্ট করা হয়েছে, আমাকে যখন এত কষ্টই দিচ্ছে, এখন আমি আমার হাজবেন্ড যে ছিল তপুরকে শাস্তিও দিতে চাই। আমার সাথে সে কেন প্রতারণা করলো, আমাকে কেন ঠকালো, ওর আগে একটা ওয়াইফ আছে এটা না জানিয়ে কেন আমাকে বিয়ে করলো। ওকে প্রিয় শ্রোতা, আপনারা পুরো কেসটা এখানে শুনেছেন। আমরা যেটা করতে পারি, আমরা পুরো জিনিসটা উপস্থাপন করেছি এখানে। আমি বিশ্বাস করি যে এখানে অসংখ্য লয়ার যারা আছেন তারা শুনেছেন, এবং একই সাথে আমিও এটা বিলিভ করি যে এই যে মেয়েটি এখানে এসছে, যার ইকোনমিক স্ট্যাটাসটি আপনারা জানেন এবং যার এডুকেশনাল স্ট্যাটাসটা আপনারা শুনেছেন, ও ভালো স্টুডেন্ট ছিল না সেটা বলবো না আমি, বরং ওর জীবনের যে প্যারাডাইম সেখানে অনেক ধরনের ব্যাপার আছে, কিন্তু ও একটা নিজেকে উপস্থাপন করার মতো, একটা ভালো অর্গানাইজেশনে কাজ করার মতো যোগ্য। সবকিছু মিলিয়ে ও হচ্ছে আমাদের বোন, এবং আমি মনে করি ওর পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আছে। আমি আজকে যে কাজটি করতে পারি, বা আমার টিম যে কাজটি করতে পারে, সেই কাজটা আমি করে ফেলেছি। সেটা হলো ওকে এই লাখো মানুষের সামনে উপস্থাপন করা। এটা আমার দায়িত্ব ছিল হ্যালো 8920 প্রেক্ষাপট থেকে, এটা এবিসি রেডিওর দায়িত্ব ছিল। এবিসি রেডিও সেই কাজটি করেছে, এবারের দায়িত্ব হচ্ছে আপনাদের। যারা আপনারা এতক্ষণ ধরে শুনেছেন, লাখ লাখ মানুষ, তাদের মধ্যে থেকে কেউ যদি মনে করেন যে ওর পাশে দাঁড়ানোর মতো আপনি, এবং ওকে আপনি আপনার জায়গা থেকে যতটুকু সম্ভব হেল্প করতে চান, নাও ইটস ইওর টার্ন। আমরা দেখতে চাই কে ওর থেকে হাত বাড়িয়ে দেন।